তুই শুধু আমার উন্মাদনা। লেখিকা তাবাসসুম খাতুন। পর্ব ৫। জিহান ওয়াশরুম থেকে বাহির হয়ে দেখল রাত্রি তার বেডের উপরে বসে আছে। রাত্রি জিহানকে দেখে বলল, ভাইয়া আমি বলি কোনটা কার হাতের লেখা? জিহান রাত্রির পাশে এসে বসল। রাত্রি প্রথমে একটা লেখা দেখালো যেইটা সিমির। পরের লাইনটা জারার। তারপরের লাইনটা রাত্রির আর শেষ লাইনটা সামিয়ার। জিহান ভ্রুকুচকে লেখাগুলো দেখল, তারপর রাত্রিকে বলল, তুই খাতা রেখে নিজের রুমে যা, আমি তোকে পড়ে জানিয়ে দিব। রাত্রি আচ্ছা বলে চলে গেল। জিহান রুমের দরজা লাগিয়ে এসে কাভার্ড থেকে সেই চিরকুট বাহির করল। চিরকুটের লেখার সাথে যারা আর সামিয়ার হাতের লেখা মিলালো। চিরকুটের লেখা আর সামিয়ার হাতের লেখা হুবহু এক। জিহান এইটা দেখে কিছু সময় বসে রইল। তারপর সে ওই চিরকুটের পিছনে লিখল, মিস চিরকুটালি আমার বউ হওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে থাকার জন্য অভিনন্দন আপনাকে। সমস্যা নেই চিরকুটালি, আপনি একটু বেশি ক্যারকার করেন তাতে কি হয়েছে? আমার বউ হয়ে গেলে ভদ্র হয়ে যাবেন আমার মতো। ছবি কেফল, আমি কিন্তু দিনের আধারেই তুলে নিয়ে গিয়ে বিয়ে করে আমার বউ বানিয়ে ফেলব। মিস চিরকুটালি। চিরকুটে লেখা শেষ করতেই জিহান একটা বাঁকা হাসি দিল। চিরকুটটা সুন্দর করে ভাঁজ করল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিল। এরপর রাত্রির রেখে যাওয়া খাতা আর চিরকুটটা নিয়ে জিহান রাত্রির রুমের দিকে গেল। রাত্রির রুমে গিয়ে নক করতেই রাত্রি দরজা খুলল। জিহান খাতাটা রাত্রিকে দিয়ে বলল, একটারও হাতের লেখা পছন্দ হয়নি আমার, ছিকি বিচ্ছিরি। রাত্রি মুখ ভাঙিয়ে বলল, ওইখানে সিমিরও হাতের লেখা ছিল, আমি নিশান ভাইকে বলে দেব। জিহান নিজের রুমের দিকে রওনা দিতে দিতে বলল, তো আমি ভয় পাই নাকি? বলে জিহান নিজের রুমে না ঢুকে সিমির রুমের কাছে গেল। যাওয়ার সময় দেখল সামিয়া বেডে বসে আছে ল্যাপটপ নিয়ে। জিহান দূরে দাঁড়িয়ে চিরকুটটা জোরে ছেলে মারল সামিয়ার গায়ে, যেইটা সামিয়ার কোলে পড়ল। এর মধ্যে জিহান নিজের রুমে ঢুকে গেছে। এইদিকে সামিয়া নিজের গায়ে কিছু পড়তে এইদিকে ওইদিকে তাকাতে লাগলো, কই কেউ নেই তো। সামিয়া ভ্রু কুচকিয়ে চিরকুটটা খুলল। ওমা, এইটা তো তার লেখা যেইটা সে জবেদার ভাতারকে দিয়েছিল। দেয়ার পোড়াই। সামিয়া পিছনের পৃষ্ঠাতে দেখল জিহানের লেখাগুলো। সম্পূর্ণ পড়া শেষ করে সামিয়া অবাক হয়ে বলল, ও পোলা গো পোলা, কি ডেঞ্জারেস পোলা মাইরি। হাই হাই, কি হুমকি দিল আমাকে, নাকি দিনের আলোয় বিয়ে করবে? হোপ শালা, বিয়ের ভূত, তোকে গুলে গুলে খাওয়াবো শরবত বানিয়ে। ছি ছি, আমার রুচি এতটাও খারাপ না তোর মতো জবেদার ভাতারকে বিয়ে করব ওয়াক। নিজে বলে আবার নিজেই ওয়াক তুলতে লাগলো সামিয়া। চিরকুটটা মুড়িয়ে মুড়িয়ে গোল পাকিয়ে টি টেবিলের উপরে রাখল। ফুফির কাছে নালিশ দেবে সে। তার ছেলে ডেঞ্জারেস হহুত, যদি সত্যি বিয়ে করে ফেলে। সামিয়ার রাগ হচ্ছে ওই জবেদায় ভাতারের উপরে। সে ল্যাপটপ রেখে সোজা রাত্রির রুমে গেল। রুমে ঢুকে জোরে দরজা লাগিয়ে দিল। সামিয়াকে এমন করতে দেখে যারা বলল, কিরে, তোকে আবার কোন ভূতে ধরল? সামিয়ার আগে ফুসতে ফুসতে বলল, ভূত না, জবেদার ভাতার। রাত্রি বেডে বসল, যারা চোখ ছোট ছোট করে বলল, জবেদার ভাতার আবার তোর কি নিয়ে দৌড় দিল? সামিয়া, শালা জবেদার ভাতার আমাকে হুমকি দেই যেন আমি সাবধানে থাকি, দিনের আলোয় আমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে। কি সাংঘাতিক ছি। রাত্রি চোখ বড় বড় করে বলল, কি ভাইয়া, তোকে এই বলছে? সামিয়া মাথা নাড়ল। যারা বলল, কি জন্য বলল এমনটা? সামিয়া, আরে সেই ট্রুথ ডেয়ার খেলার সময় ওই রোজিনার বাচ্চা সিমি যখন আমাকে ডেয়ার দিয়েছিল না, ওই জবেদার ভাতারকে চিরকুট লিখতে এইটা পরে আমাকে রিটার্ন চিরকুট পাঠায় সে। যারা কপাল কুচকিয়ে বলল, আচ্ছা সে না হয় মানলাম, কিন্তু এইটা যে তোর লেখা চিরকুট বুঝলো কিভাবে? সামিয়া নিজেও ভাবতে ভাবতে বলল, সত্যি আমার লেখা চিনল কিভাবে? আমার লেখা তো ওই জীবনে দেখেনি। রাত্রি বলে উঠল, ও এইবার বুঝেছি, তার মানে ভাইয়া এই জন্য আমার কাছে তোদের সবার হাতের লেখা চাইছে। যারা আর সামিয়া একসাথে বলে উঠল, কি রাত্রি সম্পূর্ণ বিষয় খুলে বলল, যা শুনে যারার হাসি লাগছে। এইদিকে সামিয়া রাত্রির উপরে গরম দেখিয়ে বলল, শালির ঘরের শালি, তোকে কে বলেছে আমার হাতের লেখা তোর ওই গুন্ধর ভাইকে দেখাতে? শালি হারামি, গাছে উঠিয়ে দিস সবাই আমাকে হু হু। সামিয়ার কথা শুনে যারা আর রাত্রি উচ্চস্বরে হেসে উঠল। ওদের হাসি দেখে সামিয়ার আগে ফুসফুস করতে করতে সেই রুম থেকে বেরিয়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে বেডে চুপ করে শুয়ে রইল। ভীষণ রাগ হচ্ছে।
সিমিকে এখন হাতের কাছে পেলে পানি ছাড়া চিবিয়ে খেত। হু। বিকাল 5টা বেজে 4 মিনিট। সিমি ঘুমিয়ে আছে। জিহান নিশানের রুমে নক করল। নিশান ল্যাপটপ নিয়েই কাজ করছিল। সে চোখ উঠিয়ে একবার সিমির দিকে তাকালো। তারপর উঠে সিমির কাছে গেল, সিমির পোশাক ঠিক করে গায়ে সুন্দর করে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিল। নিশান গিয়ে দরজা খুলে দিয়ে আবারও ডিভানে বসে ল্যাপটপে কাজ করতে লাগল। জিহান রুমে ঢুকে দরজাটা আবার লাগিয়ে দিল। জিহান নিশানকে ডাক দিল। নিশান, কই তুই? নিশান দাঁতে দাঁত চেপে বলল, শালা চুপ কর, ইস্যু ঘুমাচ্ছে। জিহান মুখে হাত দিয়ে আস্তে আস্তে নিশানের পাশে বসল, ফিসফিস করে বলল, কি করছিস তুই এখন? নিশান, অফিসের কাজ করছি। জিহান একটু সিরিয়াস হয়ে বলল, আমি বিয়ে করব ভাই। নিশান স্বাভাবিকভাবে ল্যাপটপের কিবোর্ডে হাত চালাতে চালাতে বলল, তো কর। জিহান, তোর হেল্প লাগবে? নিশান ভ্রু কুঁচকে বলল, বিয়ে করার সময় কবুল বলবি তুই? বিয়ের পরে বাসর করবি তুই? ভার্জিন নষ্ট হবে তোর। এইখানে আমার কিসের হেল্প লাগবে? জিহান একটু সিরিয়াসভাবে বলল, আরে তুই যদি হেল্প না করিস ভাই, আমি বউহীনা অনাহারে মরব। করো না একটু হেল্প। নিশান ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা মেয়েটাকে? জিহান একটু গলা পরিষ্কার করে বলল, ওই যে সামিয়া। নিশান ভ্রু কুঁচকে বলল, কোন সামিয়া? জিহান, আরে সিমি যারা এদের সাথে যেই মেয়েটা থাকে ওই মেয়েটা। জিহানের কথা শুনে নিশান কিছু বলবে তার আগে সিমি বেডে শোয়া থেকে লাফ দিয়ে উঠে বসে বলল, সত্যি ভাইয়া তুমি সামিয়াকে বিয়ে করবেন? সিমির আচমকা কথাতে নিশান সহ জিহান দুইজনেই একটু ভড়কে গেল। সিমির এমন রিয়েকশন দেখে নিশান এইবার ধমক দিয়ে বলল, বেয়াদব মেয়ে, কানের নিচে দেব 2টা থাপ্পড়, বাদরের মতো এইভাবে লাফ দেওয়া। সিমি নিজের পোশাক ঠিকঠাক করে নিশানদের কাছে এসে বসে নিশানকে বলল, আপনার থাপ্পড়গুলো আপনাকে ডেলিভারি করে দিলাম, চুপ থাকুন। বলে সিমি জিহানের দিকে তাকিয়ে গালে হাত দিয়ে বলল, ভাইয়া তুমি বল, তুমি সত্যি সামিয়াকে বিয়ে করব? জিহান একটু আমতা আমতা করে বলল, ইয়ে মানে উই আর কি। জিহানকে আমতা আমতা করতে দেখে সিমি আশ্বাস দিয়ে বলল, আরে ভাই আমি বাঘ ভাল্লুক না যে এইভাবে আমতা আমতা করবে, সোজাসুজি বলে ফেল। জিহান এইবার শান্ত কণ্ঠে বলল, না করার কি আছে? কতকাল আর বউ ছাড়া থাকব? সিমি লাফিয়ে উঠে বলল, ভাইয়া গো ভাইয়া, তোমার মুখ থেকে এইটা শুনে যে কি খুশি লাগছে কি বলবো। সিমির আবার লাফ দেওয়া দেখে নিশান আবারও ধমক দিয়ে বলল, ইস্যু এইবার কিন্তু আমি তোকে সত্যি থাপ্পড় দেব। বারবার বাদরের মতো লাফিয়ে উঠছিস কেন? সিমি, কারণ এইবার একটা বিয়ে খাবো, আমার বিয়ে তো আমি খেতে পারিনি। রাতে চুরি করে বিয়ে করছেন। নিশান সিমির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, বিয়ে খাওয়ার শখ হচ্ছে তোর? সিমি, হ্যাঁ হ্যাঁ অনেক। নিশান, ওকে ডান, রাতে রেস্টুরেন্টে নিয়ে যাব, সব বিয়ে বাড়ির খাবার দিব, খেয়ে নিস। সিমি চোখ মুখ কুচকিয়ে বলল, অমন খাবার আমার লাগবে না, আপনি চুপ করে বসুন। তারপর সিমি জিহানের দিকে তাকিয়ে বলল, কবে বিয়ে করতে চাও? জিহান, যাকে বিয়ে করব সে কি রাজি আদাও? সিমি ভাব নিয়ে বলল, আমার উপরে ছেড়ে দাও, শামুকে রাজি করিয়ে একবারে তোমার প্রেমে হাবুডুবু খাওয়ার দায়িত্ব আমার। যাকে বলে ঘটকালি, আমি তোমাদের প্রেমের ঘটক হব। সিমির আজগুবি কথা শুনে নিশান বলল, বেয়াদব, মাথায় কোন কমন সেন্স নেই? প্রেমের ঘটকালি করতে গিয়ে যদি তোর কিছু হয় ইস্যু, বিলিভ মি একদম মার্ডার করে ফেলবো আমি। বলে নিশান ল্যাপটপ বন্ধ করে গুছিয়ে রেখে ওয়াশরুমের ভিতরে ঢুকে গেল শাওয়ার নিতে। নিশানের যাওয়ার পানে সিমি তাকিয়ে মুখ ভাঙালো। তারপর জিহানকে বলল, তুমি চিন্তায় থাকো, আমি সব ঠিক করে দেব। জিহান একটা মুচকি হাসি দিয়ে বলল, বোন তো ভাই এর প্রেমে ঘটকালি করতেই পারে। পুরো বিশ্বাস আছে তোর উপরে। তুই আমার প্রেম করিয়েই দিবি। সিমি মাথা নাড়ল। জিহান সিমির থেকে বিদায় নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। জিহান বেরিয়ে যেতেই সিমি বিড়বিড় করল, জাস্ট আজকের রাত, তারপর থেকে শামু তোমাকে প্রেমের ফাঁদে ফেলার দায়িত্ব আমার। বাবা অনেক কাজ আমার, একটু রেস্ট নেই পরে যদি সময় না পাই। বলে সিমি বেডে গিয়ে হেলাম দিয়ে বসল। নিশান পুরো 15 মিনিট পরে শাওয়ার নিয়ে বেরোলো, কোমরে একটা সাদা টাওয়াল জড়ানো। নিশানকে ওইভাবে বাইরে আসতে দেখে
সিমির চোখ নিশানের দিকে যেতে সে ওইভাবেই হা করে তাকিয়ে রইল। আগে সে চোখ বন্ধ করলেও চুরি করে দেখত, আর এখন সরাসরি দেখছে। সিমিকে নিজের দিকে এইভাবে তাকাতে দেখে নিশান সিমির কাছে গেল। সিমির দুই পাশে হাত রেখে নিচু হয়ে বলল, কি দেখছিস? সিমি ঢোক গিলে বলল, আপনার ট্যাটুগুলো কি সুন্দর লাগছে পানির ফোঁটা থাকাই। নিশান নিজের বুকের দিকে একবার তাকালো, বাঁকা হেসে সিমির মুখের দিকে তাকিয়ে বলল, শুধুই ট্যাটু দেখছিস? সিমি তাড়াতাড়ি বলল, সত্যি বলছি, শুধু ট্যাটুই দেখছি আমি। আপনার লোমহীন প্রশস্ত বুক, পেট, হাতের মাসাল, এইসব কিছু দেখিনি আমি। নিশান ঠোঁট কামড়ে ধরে বলল, তো আমি কখন বললাম যে তুই আমার ওইসব দেখছিস? সিমি আমতা আমতা করতে লাগলো, চোখ সরিয়ে নিল। নিশান হাসকিটনে বলল, আমি কি দেখতে পারছি জানিস? সিমি কি? নিশান সিমির ঠোঁটের দিকে তাকিয়ে বলল, তোর গোলাপি রঙের শুকনো ঠোঁট জোড়া। সিমি লজ্জায় চোখ বন্ধ করে নিল। নিশান একটু নিচু হয়ে সিমির ঠোঁটে শব্দ করে চুমু খেল। সিমির দুই গালে শব্দ করে চুমু খেল। আর ঠিক সেই সময়ই যারা নক না করেই রুমে ঢুকতে ঢুকতে বলল, ভাবিজান জানিস আজকে কি হয়েছে? তুই শুনলে হাসতে হাস। বাকি কথা শেষ করার আগেই যারা দেখল নিশান আর সিমি কাছাকাছি আছে। যারা দ্রুত চোখ বন্ধ করে বলল, আমি কিছু দেখিনি, সরি ভাইয়া, সরি ভাবি। নিশান সিমির কাছ থেকে উঠে কাভার্ড থেকে জামা পেন নিতে নিতে গম্ভীর কণ্ঠে বলল, কারোর রুমে আসতে গেলে পারমিশন নিতে হয় জানিস না তুই? যারা মাথা নিচু করে বলল, সরি ভাইয়া, আমি ভাবছি তুমি চলে গেছো তাই আর নক করিনি। নিশান কিছু বলল না, ওয়াশরুমে ঢুকে গেল। যারা মুচকি হাসতে হাসতে সিমির পাশে এসে বসল। সিমি লজ্জায় মাথা নত করে আছে। যারা ফিসফিস করে বলল, কি হচ্ছিল রে এইখানে? সিমি চোখ গরম করে বলল, যাই হোক, তুই শুনে কি করবি? যারা, আরে আমি তো তোর বান্ধবী, বল না আমাকে কি হচ্ছিল, কিসিং নাকি? সিমি, ডাক দিব কি তোর ভাইকে? ডেকে বলবো কি যে তুই শুনতে চাচ্ছিস আসলে হয়েছে কি? যারা সিমির কাছে হাত জোর করে বলল, না আফা, না থাক, আপনাকে আর মির্জাফর হতে হবে না। আমি কিছু জিজ্ঞাসা করছি না। তবে বিয়ে আমিও করব। তখন তোকে দেখিয়ে দেখিয়ে জামাইয়ের কোলে উঠে রোমান্স করে বেড়াবো। সিমি, আগে বিয়ে কর। তার আগে বল আজকে কি হয়েছে? যারা এইবার সব ঘটনা খুলে বলল। সামিয়ার চিরকুটে জিহান যেই চিরকুট লিখছে সাথে সামিয়ার রাগ সম্পর্কে সবকিছু শুনে দুই বান্ধবী আবারও হাসিতে মেতে উঠল। নিশান ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে যারা মুখে হাত দিল, সিমিও তাই করল। নিশান ভ্রু কুঁচকে তাদের দুইজনের দিকে একবার তাকিয়ে ড্রেসিং টেবিলে গিয়ে চুলগুলো সেট আপ করে টি টেবিল থেকে নিজের ফোন তুলে বেরিয়ে গেল রুম থেকে। নিশান চলে যেতেই সিমি হাসতে হাসতে বলল, যাই বলিস জবেদার ভাতার, কিন্তু আমাদের শামুকে ভালোই শিক্ষা দিছে। যারা, হ্যাঁ হ্যাঁ, এখন যদি সত্যি সত্যি ওদের বিয়ে দেওয়া যেত ভালোই লাগতো, দুইজনের মানাবে সেই। যারার কথা শুনে সিমি একটু আগে ঘটে যাওয়া সব ঘটনা বলল। যা শুনে যারা অবাক হয়ে বলল, সত্যি? সিমি মাথা নেড়ে বলল, হ্যাঁ, এখন শুধু সামিয়াকে রাজি করাতে হবে। যারা, সমস্যা নেই, একসাথে লেগে থাকলে সফল দ্রুত হব। জিহান নিজের রুমে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছিল। সেই সময় মেহেরিমা তার রুমে ঢুকল। মেহেরিমা গিয়ে জিহানের পাশে বসল। জিহান বলল, কিছু লাগবে? মেহেরিমা ভ্রু কুঁচকে বলল, কিছু লাগা ছাড়া কি আমি আমার ছেলের রুমে আসতে পারবো না? জিহান, হ্যাঁ আসতে পারবে, তবে কোনোদিন আসনি হুট করে, আসলে তাই জিজ্ঞাসা করলাম। মেহেরিমা একটু কেশে বলল, তুই বিয়ে করবি না? জিহান কাজ করতে করতে বলল, সময় হলে অবশ্যই করব। মেহেরিমা সিরিয়াস হয়ে বলল, তো সময়টা কবে হবে শুনি? বয়স তো কম হলো না? জিহান স্বাভাবিকভাবেই বলল, মাত্র 29 বছর বয়স। মেহেরিমা, 29 বছর তোর কাছে মাত্র লাগছে? জিহান, হ্যাঁ অবশ্যই। মেহেরিমা এইবার রাগান্বিত কণ্ঠে বলল, অবশ্যই না ছায়, বুড়ো হয়ে যাচ্ছিস তুই দিন দিন। মেয়ে খুঁজে পাবো না তোর জন্য আমি। জিহান একইভাবে কাজ করতে করতে বলল, তোমাকে মেয়ে খুঁজতে হবে না। মেহেরিমা, খুঁজবো না মানে? আমি মা, আমার দায়িত্ব একটা লক্ষ্মী মেয়ে খুঁজে তোর সাথে বিয়ে দেওয়া। জিহান একটু বিরক্তি কণ্ঠে বলল, উফ্ফো মা, তুমি যাও তো। মেহেরিমা নড়ল না, বরং বলল, যাব মানে? আমি একটা সুন্দর মেয়ে পেয়েছি, ওর সাথে তোর বিয়ে দেব।
খুব সুন্দর দেখতে, একদম তোর সাথে দারুণ মানাবে। জিহানের যেন রাগ হচ্ছে, ও গম্ভীর মুখে বলল, তুমি যাবে এই জায়গা থেকে? মেহেরিমা, তুই চিনিস ওকে, নামটা শোন। জিহান এইবার জোরেই বলল, করব না আমি বিয়ে, তুমি চলে যাও। মেহেরিমা উঠে দাঁড়িয়ে বলল, আরো বুড়ো হবি তবে মেয়ে পাবি না, যদি আমাকে পছন্দ করা মেয়ের সাথে বিয়ে না করিস থাক তুই। বলেই মেহেরিমা বেরিয়ে গেল। তখনই দেখা হলো সিমির সাথে। মেহেরিমা সিমিকে ফিসফিস করে বলল, কিরে সিমি, জিহান বিয়েই করতে চাই না, কিভাবে কি হবে? সিমি আশ্বাস দিয়ে বলল, একদম চিন্তা করো না, বিয়ে হবেই, তাও ওদের সম্মতিতেই। মেহেরিমা সিমির মাথায় হাত বুলিয়ে নিচে চলে গেল। সিমি এইবার দরজার কাছে দাঁড়িয়ে নক করে বলল, ভাইয়া আসবো? জিহান দরজার দিকে তাকিয়ে দেখে সিমি বলল, হুম। সিমি ভিতরে ঢুকলো, জিহান বসতে বলল, সিমি বসল। সিমি কিছু বলতে যাচ্ছে কিন্তু বলতে পারছে না, অস্বস্তি লাগছে। যেইটা জিহান খেয়াল করলো বলল, কিছু বলবি? সিমি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, ইয়ে মানে কিভাবে শুরু করব বুঝতে পারছি না। জিহান সিমিকে সাহস জুগিয়ে বলল, যেইভাবে বলতে চাস সেইভাবেই শুরু কর। সিমি এইবার একটা লম্বা শ্বাস নিয়ে বলল, আমি জানি না ভাইয়া, তুমি কেন শামুকে হুট করে বিয়ে করতে চাও? তবে ওর বিষয়ে জানা উচিত, ওর অতীত সম্পর্কে তোমার জানা উচিত, যেন পরবর্তীতে এইসব শুনে তাকে ছেড়ে চলে না যাও। জিহান ল্যাপটপ রেখে সিমির দিকে তাকিয়ে বলল, কি অতীত? সিমি বলা ধরল, দুনিয়াতে ওর রক্তের বলতে কেউ নেই। না আছে বাপ মা আর না আছে ভাই বোন। আমরাই ওর সব। আমার আব্বুকে আব্বু মানে, আমার মাকে মা মানে। তোমরা জানো না এই সব। তবে সত্যি কথা বলতে শামু একজন ধর্ষিতা। সিমির গলা কাঁপছে কথা বলতে, তাও থামল না, বলতে লাগল, ধর্ষিতা শব্দটা শুনে নিশ্চয়ই শামুকে খারাপ ভাবছ। ভাবো, সমস্যা নেই, তবে সত্যি যদি তুমি ওকে চাও, ওর অতীত সম্পর্কে শোনো। ওর বাড়ি সেই চট্টগ্রামে। এইখান থেকে 10 বছর আগেরই কথা, যেই সময় নিশান ভাই বাংলাদেশ থেকে চলে গেছিল। শামুরা 2 ভাই বোন। ওর একটা ছোট ভাই ছিল 2 বছরের। ওরা একদিন ফ্যামিলি শুধু ঘুরতে যায় ঢাকার দিকে। ওর আব্বু ছিল সিআইডি অফিসার, যার দরুন অনেক শত্রু ছিল। ওদের গাড়িটাতে বোম ফিট করে দেই। শামুর বমি হচ্ছিল, তাই সে বাইরে ছিল, সাথে তার আম্মু ছিল। ওর ভাই কান্না করাই ওর আম্মু ভিতরে যাই, শামুর কাছে পানি দিয়ে আসে, ও মুখ ধুতে বসতেই হুট করে জোরে শব্দ হলো। শামু ছিটকে পড়ল একটু দূরে। সে তাকিয়ে দেখছে তার বাবা মা ভাই আগুনে জলে পুড়ে ছাই হয়ে গেল। অনেক কান্না করছে কিন্তু পাইনি কাউকে সাহায্য হিসাবে। থামল সিমি, কান্না দলা পাকিয়ে আসছে। জিহান মনোযোগ সহকারে শুনছে সবকিছু। সিমি নিজেকে সামলিয়ে আবারও বলা শুরু করল, ওইদিকে যারা বোম ফিট করেছিল তারা ভাবছিল পরিবারের সবাই মারা গেছে, তাই আড়াল থেকে বেরিয়ে আসছে। কিন্তু তাদের ভুল ধারণা, শামু বেঁচে আছে, কান্না করছে। মাত্র 9 বছর বয়সী শামু তখন। ওইখানে 2টা ছেলে ছিল। ওদের মধ্যে বাড়ে ওই ছোট্ট শিশুর প্রতি তাদের ললসা হয়। দৈহিক চাহিদা বাড়ে, হামলিয়ে পড়ে সেই ছোট্ট বাচ্চার উপরে নিয়ে যায় ঝোপের আড়ালে। হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ে সেই 2 নরপশু নিজের তৃষ্ণা মিটিয়ে ছেড়ে দেয়। এমন অবস্থা করে বেঁচে থাকার চান্স নেই। ওরা ভাবে হয়তো মরে যাবে, তাই ওইভাবে ফেলে চলে যায়। সিমি থামল, কান্না করছে, ও বলতে পারছে না আর কিছু। জিহানের চোখেও পানি টলমল করছে। পুরুষ জাতি হিসাবে নিজেকে নিজেরই ঘৃণা হচ্ছে। সিমি আবারও বলল, সেই দিন আমি আর আব্বু সাথে যারা আমরা 3জন মিলে ঘুরতে এসেছিলাম। ওইখানে পাহাড় মতো ছিল, ওইখানে আমরা দাঁড়িয়ে ছিলাম, আমি আর যারা অনেক আনন্দ করছিলাম। হাঁটতে হাঁটতে আমরা সেই জায়গায় গেলাম যেইখানে অনেক মানুষ ভিড় করে আছে, একটা জ্বলন্ত গাড়ি দেখা গেল। আমি আর যারা ভয় পেয়ে গেলাম, দূরে ঝোপের পাশে দাঁড়ালাম, আব্বু কি হয়েছে সেইটাই জানতে ওইদিকে গেল। আমি আর যারা যখন ওইখানে দাঁড়িয়ে ছিলাম তখন শুনতে পেলাম একটা বাচ্চা মেয়ের গুঙানির শব্দ। আমরা আরো ভয় পেলাম, তাও সাহস করে ঝোপের আড়ালে দেখলাম। সেখানে দেখি একটা মেয়ে পড়ে আছে। গায়ের জামা কাপড় ছেঁড়া, রক্ত লেগে আছে, মুখের গলার কি অবস্থা! আমরা ভয় পেয়ে গেলাম, দৌড়ে আব্বুর কাছে গেলাম, আব্বুকে দেখে আনলাম। আব্বুকে সব বললে আব্বু দেখে চুরি করে ওকে কোলে নিয়ে আমাদের গাড়িতে ফিরে আসে। আমরা সেই জায়গা থেকে সোজা হাসপাতালে যাই। চিকিৎসা শুরু হয় ওর। টানা 2 মাস তার চিকিৎসা চলার পরে সে সুস্থ হয়। তবে ভয়ে ভয়ে থাকত। আস্তে আস্তে একটু কমফোর্টেবলে ফিল করল। তারপর সে আমাদের সবকিছু খুলে বলল।
তখন থেকে আব্বু শামু নিজের মেয়ে বলেই পরিচয় দেই। সিমি থামল, টেবিলে থাকা পানি নিয়ে এক গ্লাস পানি খেল। উড়না দিয়ে চোখের পানি মুছে নিল। জিহানের চোখ থেকেও পানি গড়িয়ে পড়ল। জিহান মুছে নিল। সিমি এইবার জিহানের দিকে তাকিয়ে বলল, ডিসিশন তোমার। এখন তুমি শামুকে বিয়ে করবে নাকি করবে না? ও একজন ধর্ষিতা এইটা জেনেও যদি বিয়ে কর তবে আমার পক্ষ থেকে একটাই কথা, শামু খুব ভালো মেয়ে, তোমাকে কখনো ঠকাবে না। তবে তোমাকেও কথা দিতে হবে ভাইয়া, আমার বোনটাকে কোনোদিন ঠকাবে না। সিদ্ধান্ত তোমার। আমি এখন যাচ্ছি, বলে সিমি রুম থেকে বেরিয়ে গেল। সিমি রুম থেকে যেতেই জিহান চোখ বন্ধ করে নিল। স্বামীর অতীত শুনে বুকের ভিতরে কেমন কষ্ট হতে লাগল। নিজেকে পুরুষ হিসাবে ঘৃণা হতে লাগল। ভালো লাগছে না কিছু। সে ওয়াশরুমে ঢুকে গেল, লম্বা শাওয়ার নেবে যদি একটু ভালো লাগে। এইদিকে সিমি রুম থেকে বেরিয়ে নিজের রুমে ঢুকে বেডে শুয়ে কান্না করতে লাগল। ভীষণ কষ্ট হচ্ছে তার। এক এক সময় স্বামীর মুখের দিকে তাকাতেই বুকটা হাহাকার করে। খুব কষ্ট হয়। জিহান ভালো ছেলে, তবে তার জানা উচিত যাকে নিজের অর্ধাঙ্গিনী বানাবে তার ভালো মন্দ সবকিছু জানুক, জেনে তবেই ভালোবাসুক। তাই তো সিমি সবকিছু বলে দিল। নিশান মাত্র বাসায় ফিরল, সময় এখন রাত 9:25। রুমে ঢুকতেই শুনতে পেল সিমির কান্নার আওয়াজ। নিশান দ্রুত রুমে ঢুকে বেডে গেল, সিমিকে উবুর হয়ে কান্না করতে দেখে ওকে উঠালো, নিজের মুখোমুখি বসালো। চোখ দুটো ফুলে উঠেছে, নাক লাল হয়ে গেছে, কান্না করতে পারছে না, ফুফাচ্ছে। নিশানের বুকের ভিতরে যেন কেউ হাতুড়ি পেটাতে লাগল। নিশান উত্তেজিত কণ্ঠে বলল, কি হয়েছে তোর? এইভাবে কান্না করছিস কেন? সিমি কিছু বলছে না, চুপ করে কান্না করছে। নিশান এইবার একটু জোরেই বলল, সমস্যা কি বল, কান্না করছিস কেন? কেউ কিছু বলেছে তোকে? সিমি মাথা এই পাশে ওই পাশে নাড়ালো, মানে না, তাকে কেউ কিছু বলেনি। নিশান ভ্রু কুঁচকে বলল, তাহলে কান্না করছিস কেন? সিমি তাও চুপ রইল। নিশানের এইবার রাগ হচ্ছে, মেয়ে জাত এত তেরা কেন? একটা কথার জবাব কি সোজা ভাবে দেওয়া যায় না? নিশান ধমক দিয়ে বলল, তোর মেয়ে জাতি এমন কেন? তেরা তেরা ভাব সব সময়, সোজা ভাবে বলতে পারিস না নাকি? নিশানের ধমক শুনে সিমি কান্না করতে করতেই বলল, স্বামীর বাম পাজরের হাড় দিয়েই তাদের অর্ধাঙ্গিনীদের তৈরি করা হয়। তাই আমাকে তেরা বলার আগে 10 বার ভাবুন আপনার হাড়ের কোয়ালিটি কত ভালো। নিশানের রাগের মাত্রা বাড়ছে, সে বলল, লেকচার না দিয়ে উত্তর দে, কান্না করছিস কেন? সিমি এইবার সব কথা খুলে বলল। যেইটা শুনে নিশানের আরও রাগ হচ্ছে। সে এইবার সিমিকে নিজের কোলে নিয়ে বসালো। সিমির ঘাড় থেকে চুলগুলো সরিয়ে সেখানে একটা গভীর চুমু দিয়ে কানের কাছে মুখ নিয়ে গিয়ে হাসকি টোনে বলল, দ্বিতীয়বার যেন তোকে আমি কাঁদতে না দেখি। তুই কান্না করবি তবে দুটো কারণে, আমার দেওয়া শাস্তিতে যেই আঘাত পাবি, আর দ্বিতীয় আমার থেকে পাওয়া আমার হিংস্রতার উন্মাদ ভালোবাসার আঘাত যা তোকে জখম করবে। এই দুই বিষয় ছাড়া তুই একদম কান্না করবি না। ইস্যু আজকেই লাস্ট, তুই শুধু আমার জন্যই কান্না করবি। আমার দেওয়া অত্যাচার আর আমার দেওয়া হিংস্রতার ভালোবাসা। বুঝেছিস তুই আমাকে কথা? সিমি মাথা নাড়ল। নিশান বলল, খেয়েছিস? সিমি মাথা দুই পাশে নাড়ল। নিশান সিমিকে কোলতা থেকে নামিয়ে বলল, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার আনছি। সিমি মাথা নাড়িয়ে ওয়াশরুমে ঢোকে। নিশান নিচ থেকে প্লেটে করে সিমির জন্য পর্যাপ্ত খাবার আনে। এর মধ্যে সিমি ফ্রেশ হয়ে চলে আসে। সিমিকে সোফায় বসিয়ে প্লেট সামনে রেখে বলল, আমি এসে যেন দেখি সব খাবার শেষ হয়ে গেছে, শেষ না হলে তোর কপালে দুঃখ আছে ইস্যু, বলে নিশান ওয়াশরুমে ঢুকে পড়ল। এইদিকে সিমি নিশানকে রেখে খেতে পারছে না। কিভাবে খাবে তাকে রেখে? তাই চুপ করে বসে রইল। 10 মিনিটের ভিতরেই নিশান বেরিয়ে এলো, দেখল সিমি এখনো খায়নি। নিশান ভ্রু কুঁচকে বলল, খাসনি কেন এখনো? সিমি মাথা নিচু করেই বলল, আপনি খেয়েছেন? নিশান সিমির কাছে এগিয়ে আসতে আসতে বলল, না। সিমি নিশানের দিকে তাকাতেই দেখে শুধু একটা টাওয়াল জড়ানো। সিমি দ্রুত চোখ নামিয়ে বিড়বিড় করে বলল, এই বেডার এত জামা থাকতে ফকিরের মতো সবসময় খালি গায়ে বেড়াই কেন? ছি ছি, লজ্জাকর পরিস্থিতি। নিশান ধমক দিয়ে বলল, মার খাবি আমাকে হাতে এখন? খাসনি কেন বলেছিলাম না সব শেষ করতে? সিমি, আপনি খাননি এখনো, তাই আমিও খাইনি। সিমি মনে করল নিশান আবারও ধমক দেবে, কিন্তু না। উল্টে নিশান বলল, তাহলে খাইয়ে দে আমাকে।
সিমি একবার প্লেটের দিকে তো একবার নিশানের দিকে তাকালো। নিশান এইবার ধমক দিয়ে বলল, কি হলো, কানে কথা যাই না, খাইয়ে দে। সিমি প্লেট হাতে নিয়ে লোকমা বানাতে বানাতে বিড়বড়ি করল, আমাকে কি একটু শোকড হয়েও থাকতে দিবি না বেডা? শুধু ধমক আর ধমক। এক লোকমা নিশানের মুখে দিল। সিমির কেমন যেন একটা অনুভূতি হলো, লজ্জা লাগছে। নিশান বলল, খা এইবার। সিমি কোন কথা না বলে নিজেও খেল। খাওয়া শেষ হতে সিমি হাত ধুয়ে প্লেট রেখে দিল। নিশান একটা শর্ট প্যান্ট পরে নিল। সিমি বলল, আপনি জামা পরবেন না? নিশান, না। সিমি চোখ বড় বড় করে বলল, কেন, আপনার লজ্জা লাগছে না? নিশান ভ্রু কুঁচকে বলল, কিসের লজ্জা? সিমি, এই আমি আছি। নিশান স্বাভাবিকভাবেই বলল, হ্যাঁ তো কি হয়েছে? সিমি, কি হয়েছে মানে? আমার সামনে বুঝি আপনার লজ্জা লাগবে না? নিশান, লজ্জা লাগবে কেন? তুই চাইলে সবকিছুই খুলে দিতে পারি। সিমি তওবা করতে করতে বলল, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, মুখের লাগাম দিন দিন বেড়ে যাচ্ছে, একটু লজ্জা রাখেন। নিশান বেডে গিয়ে বসে বলল, লজ্জা নারীর ভূষণ, পুরুষদের নয়। পুরুষরা যদি লজ্জা করে তবে জীবনে কখনো বাপ ডাক কেউ শুনতে পাবে না। সিমি কিছু বলল না, বেশি কথা বললে আবারও লজ্জাজনক কথা বলবে, তাই চুপ রইল। নিশান সিমিকে বেডে ডাকল। সিমি গেল, বেডে শুয়ে পড়ল। নিশান লাইট অফ করে দিল। সিমিকে নিজের বুকের উপরে মাথা রেখে ঘুমাতে বলল। সিমি চুপচাপ বিড়াল ছানার মতো নিশানের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। সকাল 7:05। অবস্থানটা চৌধুরী ম্যানশনের ড্রয়িং রুমে। বাড়ির 3 কর্তা এখন অফিসে যাবে, কিন্তু তাদের যেতে দিচ্ছে না। জিহান আটকিয়ে রাখছে। যদি জিজ্ঞাসা করা হয় কি জন্য, বলে একটু অপেক্ষা করতে। এই করতে করতে পুরো 10 মিনিট পার হয়ে গেল। সেখানে হাজির হলো বাড়ির 3 গিন্নি, সাথে জিহানের বাবা মা, তিহান, যারা সামিয়া, রাত্রি, পিহু, মিহুতাজ। এখন শুধু সিমি আর নিশানের আসা বাকি। সবাই সোফায় বসে আছে। যারারা সোফার পাশে একসাথে দাঁড়িয়ে আছে চুপ করে। তাজউদ্দিন এইবার বিরক্তি কণ্ঠে বলল, সমস্যাটা কি তোমার? এইভাবে কতক্ষণ বসিয়ে রাখবে নাকি? জিহান উপরের দিকে তাকালো, নিশানের আসার খোঁজ নেই। তাই সে নিজেই বলল, জাস্ট 1 মিনিট। এর মধ্যে সিঁড়ি বেয়ে নিশান নেমে এলো। নিশানকে আসতে দেখে সবাই তার দিকে তাকালো। নিশান এসে সোজা সিঙ্গেল সোফায় বসে পড়ল। সিমিও এসে যারাদের কাছে দাঁড়ালো। মেহেরিমা এইবার বলল, যার অপেক্ষা করছিলে সে আসছে। তো এইবার কি বলার বলে ফেলো। জিহান নিশানের দিকে তাকালো। নিশান কিছু বলল না। জিহান সরাসরি সালাউদ্দিনকে উদ্দেশ্য করে বলল, মেজো মামা, আমি আপনার মেয়ে সামিয়াকে বিয়ে করতে চাই। ভালোই ভালোই বিয়ে দিলে ভালো। বেশি তেড়ামি করলে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। জিহানের এমন কথা শুনে বাড়ির প্রতিটা মানুষ অবাক। এইদিকে সামিয়ার তো হিচকি উঠে গেছে। ও হিচকি তুলতে তুলতে সিমিকে ফিসফিস করে বলল, সিমি, জবেদার ভাতার জবেদাকে বিয়ে না করে আমাকে কেন বিয়ে করার কথা বলছে? সিমি সামিয়ার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, সব জায়গায় জবেদা থাকে না শামু, ধৈর্য ধর। সিমির কথার মানে সামিয়া কিছু বুঝল না। এইদিকে রুবেল বলল, জিহান, এইটা কেমন ব্যবহার তোমার? জিহান ভ্রু কুঁচকে বলল, কেমন ব্যবহার? বিয়ে করব তাই মেয়ে চাচ্ছি। তাজউদ্দিন গম্ভীর কণ্ঠে বলল, তুমি মেয়ে চাইবে আর আমরা দেবই বা কেন? জিহান স্বাভাবিকভাবে বলল, কারণ আমি ওকে বিয়ে করতে চাই, সেই জন্য। তাজউদ্দিন, হ্যাঁ তো বিয়ে করতে চাও কেন? জিহান কপাল কুঁচকে বলল, আশ্চর্য কথাবার্তা, আপনারা বিয়ে করেছেন কেন? চিরকুমার থাকতে পারতেন, নিজেরা বউ নিয়ে সব করতে পারবেন। আর আমি বিয়ে করতে গেলে কেন বিয়ে করতে চাই সেইটা বলতে হবে? অসাধারণ। জিহানের কথা শুনে সিমি বিড়বিড় করল, শালা একটাও ভালো না, দুইটার মুখের লাগাম একদম আকাশে বাতাসে উড়ে বেড়ায়। এইদিকে তাজউদ্দিন সবাই মুখ গম্ভীর করে নিল। মেহেরিমা রাগান্বিত কণ্ঠে বলল, এইটা কেমন কথা তোমার? জিহান, যেমন প্রশ্ন করছেন সেই রকম উত্তর দিচ্ছি। মেহেরিমা, আমি সামিয়ার সাথে তোমার বিয়ে দেব না। কালকে তো তাড়িয়ে দিয়েছিলে, তাই আজকে আমার মতো ও ঘুরে গেছে, বিয়ে দেব না। জিহান চোখ ছোট ছোট করে বলল, কবুল বলবো, আমি বিয়ে করব, আমি বাসর করব, ও আমি বাচ্চার বাপও হব আমি। তো আপনাদের এত সমস্যা হচ্ছে কেন? দ্রুত বিয়ে দিয়ে দিলে দ্রুত বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পাবে।
জিহানের কথাই অটোমেটিক্যালি সবার কাশি উঠে যাচ্ছে। তাজউদ্দিন বলল, দুই ভাই মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছ নাকি? কি ভাষা তোমাদের বিদেশের মাটিতে এইসব শিখেছ? কোন বিয়ে হবে না? বেরিয়ে যাও বাড়ি থেকে। জিহান, বিয়ে হবে কিনা হবে না সেইটা আমিই ডিসিশন করব বড় মামা। বিয়েটা আমি করব, আপনি না। শুধু সবাইকে বলার কথা বলে দিলাম। বলে জিহান কাউকে তৌক্কা না করে সামিয়ার কাছে গেল। সামিয়াকে কিছু বলার আগেই সামিয়া চিৎকার দিয়ে বলল, এই মিস্টার, আমি আপনাকে বিয়ে করব না। আমার থেকে দূরে থাকুন। জিহান গম্ভীর কণ্ঠে বলল, পারমিশন চাইনি। বলে সামিয়াকে কোলে তুলে নিল। বাড়ির সবাই অবাক হয়ে যাচ্ছে জিহানের কাজ দেখে। মেহেরিমা বলল, জিহান, ও তোমাকে বিয়ে করবে না তো জোর করে তুলে নিয়ে যাচ্ছ কেন? জিহান বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে বলল, করবে না বলেই তুলে নিয়ে যাচ্ছি বিয়ে করার জন্য। বলে জিহান চলে গেল। এইদিকে সবাই শুধু চেয়ে চেয়ে দেখেই গেল। কেউ কিছু বলতে পারল না। তার আগেই লাপাত্তা। নিশান এইবার উঠে দাঁড়ালো। সিমি দৌড়ে নিশানের কাছে এসে বলল, আমিও বিয়ে দেখতে যাব, আমাকে নিয়ে চলেন। নিশান কিছু বলল না, হাঁটতে লাগলো বাড়ির সদর দরজার দিকে। সিমিও গেল হাঁটতে হাঁটতে নিশানের পিছু পিছু। মেহেরিমার রাগে মাথা ফেটে যাচ্ছে। এই দুটো ছেলে একটা কেউ মানুষ করতে পারলাম না। একজন রাতের আধারে বিয়ে করছে, আরেকজন দিনের আলোয়। ছি! বলে সে উঠে নিজের রুমে চলে গেল। রাগ কমছে না কিছুতে। বাড়ির তিন কর্তা সহ রুবেল ওরা আর দাঁড়ালো না। এই ছেলে তাদের কথা শুনবে না, যা পারে করুক। যারা আর রাত্রি। দুইজনে উপরে গেল। রুমে ঢুকে বসল। যারা দুঃখ প্রকাশ করে বলল, ওরে রাত, সবার বিয়ে হলো, শুধু হলো না আমার আর তোর। হাই হাই, এইভাবে কেউ তুলে নিয়ে গিয়ে বিয়ে করতে পারে না কেন আমাকে? রাত্রি নিজেও দুঃখ প্রকাশ করে বলল, হ্যাঁ রে, কেউ একটু এসে এইভাবে হুমকি ধামকি সাথে আমাকে একটু ধমক দিয়ে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে, তা না কেউ নেই জীবনে, জীবনটাই বেদনার। যারা, হ্যাঁ রে, জীবনটাই বেদনার। ঈশ্বর, কবে যে করব বিয়েটা, সেই আশায় আমি মরে যাব দেখিস। রাত্রি এইবার যারাকে জড়িয়ে ধরে বলল, হুম হুম। জিহান সামিয়াকে নিয়ে গাড়ির ব্যাক সিটে উঠে বসল। সামিয়াকে নিজের কোলের উপরে বসিয়ে দুই হাত ধরে রেখেছে জিহান তার ডান হাত দিয়ে। আর বাম হাত দিয়ে কোমর শক্ত করে ধরে আছে। জিহান মোচড়া মুচড়ি করতে করতে বলল, এই জবেদার ভাতার আমাকে এইভাবে কোলে নিয়েছেন কেন? নামিয়ে দেন বলছি। জিহান আরো শক্ত করে কোমরে চাপ দিল। সামিয়া ব্যথায় কুকড়ে উঠল। জিহান বলল, মিস ক্যারকেরানি, বেশি তিরিং বিরিং করলে বিয়ের পরে যেইটা করার কথা সেইটা এখন করে ফেলব। সো চুপচাপ বসে থাকো। সামিয়ার আগে ফুঁসতে ফুঁসতে জিহানের মুখের দিকে তাকিয়ে আছে। এর মধ্যে নিশান আর সিমি উঠে বসল। সিমি একবার পিছে ঘুরে এই অবস্থা দেখে মুখে হাত দিয়ে হাসল, যা সামিয়ার চোখ আড়ালো না। সামিয়া দাঁতে দাঁত চেপে বলল, শালি, তুই হাসছিস? তোকে যে কি করব আমি? শুধু আটকা পড়েছি বলে এখনো হাসছিস, ছাড়া থাকলে কান্না করতিস। সিমি কিছু বলল না, চুপচাপ সামনের দিকে তাকিয়ে বসে রইল। সামিয়া জিহানের মুখের দিকে আবারও তাকাতেই জিহান বলে উঠল, বারবার এইভাবে আমাকে দেখে সিডিউস করো না মেয়ে, পরে সামলাতে কষ্ট হবে। জিহানের কথা শুনে সামিয়া দ্রুত চোখ নামিয়ে বিড়বিড় করল, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আমার চোখের ইজ্জত আছে ভাই, তোর তো কোন তাতেই ইজ্জত নেই। ছি! অপরদিকে জিহানের বলা কথা শুনে সিমি ফিক করে হেসে দিল, যা দেখে নিশান ভ্রুকুচকে বলল, হাসছিস কেন? সিমি কোন মতে বলল, ভাইয়ার দিকে তাকালেই নাকি সিডিউস হয়, তাই হাসি লাগছে। নিশান, এতে হাসার কি আছে? ঠিকই তো বলেছে। সিমি ভ্রুকুচকে বলল, মানে? নিশান স্বাভাবিকভাবে বলল, তুই তো আমার আশেপাশে থাকলেই আমি সিডিউস হয়ে পড়ি, তাকানোর প্রয়োজনও লাগে না। নিশানের কথা শুনে সিমির লজ্জা লাগছে, মানে এখনো এই বিদেশি কুত্তা সিডিউস হচ্ছে? জিজ্ঞাসা করবে ও, নাকি না? এমন করতে করতে সিমি ধীরে ধীরে বলল, তার মানে আপনি এখনো হচ্ছেন? নিশান চোখ বন্ধ করে আবারও তাকিয়ে গাড়ি চালানোতে মনোযোগ দিতে দিতে বলল, বললে সামলাতে পারবি না, চুপ থাক। নিশানের বলা ঘুরাই পেঁচাই কথা সিমি ভাবতে লাগল। এর মধ্যে গাড়ি কাজী অফিসে থামল। নিশান নামল গাড়ি থেকে। সিমিও দ্রুত নেমে পড়ল।
জিহান সামিয়াকে কোলেই নিয়েই নামল। সামিয়া বলে উঠল, আমার পা আছে, আমি হাঁটতে পারি। জিহান যেতে যেতে বলল, দুঃখিত, আপনার পা আমি দেখতে পাইনি। সামিয়া অবাক হয়ে গেল, পা দেখতে পাইনি মানে? এইটার মানে কি বুঝালো? সামিয়ার ভাবনার মধ্যে জিহান সামিয়াকে একটা চেয়ারে বসালো। একটু শান্তি অনুভব করতেই অশান্তি হাজির। চেয়ারটা একদম জিহান নিজের কাছে টেনে নিয়েছে। ধরতে গেলে সামিয়াকে নিজের কোলে বসিয়ে নিয়েছে। সিমি এইটা দেখে দুঃখ প্রকাশ করে বলল, এরা কত ভালো, কি সুন্দরভাবে বিয়ে করতে আসছে। আর আমাকে চোরের মতো চুরি করে বিয়ে করতে হয়েছে, তাও থাপ্পড় মেরে মেরে। নিশান আর চোখে একবার তাকালো সিমির দিকে, কিছু বলল না। বিয়ের কাজ শুরু হলো। কাজী সবকিছু লেখার পরে সামিয়াকে বলল, মা কবুল বলো। সামিয়া বেঁকে বসে আছে, বলবে না। কাজী আরো দুইবার বলল, বরাবরই সামিয়া চুপ। নিশান এইবার নিজের প্যান্টের পেছনে থেকে পিস্তল বাহির করে কাজীর মাথায় রেখে সামিয়াকে উদ্দেশ্য করে বলল, সময় 1 মিনিট, তবে ডিসিশন গুরুত্ব, কবুল বললে বাঁচবে, আর না বললে মরবে। টাইম স্টার্ট। এইদিকে কাজী ভয়ে কাঁপছে, সামিয়াও কাঁপছে। পিস্তল দেখে সে দ্রুত বলল, কবুল 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 কবুল। নিশান বন্দুক সরিয়ে নিজের প্যান্টের পিছনে রেখে জিহানের উদ্দেশ্য বলল, 4 বার কবুল বলছে তোর বউ, এইবার তুই বল। জিহান নিজেও 3 বার কবুল বলল। এইভাবে ইসলামী শরীয়তে তাদের বিয়ে শেষ। আইনভাবেও তাদের বিয়ে সম্পন্ন। জিহান আবারও সামিয়াকে কোলে তুলে নিয়ে যেতে গেলে সামিয়া দাঁতে দাঁত চেপে বলল, বউ তো হয়ে গেছি, তো এইবার নামলে কি হয়? জিহান, প্রথম দিন বউকে আলমারিতে রাখতে হয়, সেইটাই করছি। জিহানের কথা শুনে সামিয়া ভেবাচাকা খেয়ে গেল। মানে কি বলল এইটা? সে গাড়িতে উঠে বসল। নিশান আর সিমিও বসল। নিশান গাড়ি ঘুরালো। গাড়ি চৌধুরী ম্যানশনের দিকে না গিয়ে সোজা নিশানের গেস্ট হাউসের দিকে যাচ্ছে। সবাই চুপচাপ রয়েছে, কেউ কোন কথা বলছে না। সিমি আপাতত নিশানের ভয়ে কথা বলছে না। ভুল কিছু বললে যদি গুলি করে দেই। আর সামিয়া ওর ইচ্ছে করছে না বলতে কিছু, তাই চুপ করেই আছে। গাড়ি চলতে লাগলো নিজ গন্তব্যর দিকে। সময় দুপুর 1:04। নিশানের গেস্ট হাউসের ড্রয়িং রুমে বসে আছে সিমি আর সামিয়া। একটু আগে নিশান আর সামিয়া নিজেদের বউদের এই বাড়িতে রেখে গায়েব হয়ে গেছে। কোথায় গেছে সেইটা বলেনি। সিমি আর সামিয়া চুপচাপ বসে আছে। সামিয়া যে সিমির উপরে রাগ করছে এইটা সিমি বুঝতে পারছে। তাই সিমি সামিয়ার আরও একটু কাছে সরে এসে মিনমিনে সুরে বলল, সামুরে এ। সামিয়া বিরক্তি কণ্ঠে জবাব দিল, কি সমস্যা? সিমি, কথা বলিস না কেন আমার সাথে? সামিয়া সিমির থেকে নিজের হাত সরিয়ে নিয়ে বলল, কে তুই যে তোর সাথে কথা বলবো আমি? সিমি সামিয়াকে আবারও জড়িয়ে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, জানু, এইভাবে রাগ করিস না। বিশ্বাস কর জিহান ভাইয়া খুব ভালো। সেই জন্যই তো তোর সাথে বিয়ে দিয়েছি, রাগ করিস না প্লিজ। সামিয়া আবারও বিরক্তি কণ্ঠে বলল, আপনি কে যে আমি আপনার উপরে রাগ করব? সিমি এইবার ন্যাকা কান্না করতে করতে বলল, শামু, তুই যদি এইরকম করিস আমার সাথে, তাহলে আমার হার্ট স্ট্রোক করবে। সামিয়া ভ্রু কুঁচকে বলল, মিসেস চৌধুরী, মানুষের ব্রেন স্ট্রোক হয়, হার্ট স্ট্রোক না। সিমি হেসে বলল, আসলে আমার হার্টটা ব্রেনের মতো কাজ করে, সেই জন্য আমার হার্ট অ্যাটাক না করে স্ট্রোক করে। সামিয়া উঠে দাঁড়িয়ে বলল, মিসেস চৌধুরী, আপনার ফালতু বকবকানি রাখেন, আমার পিছু নিবেন না। বলে চলে যেতে নিলে সিমিও উঠল। সামিয়ার উড়োনা ধরে টান দিতেই সামিয়া বলে উঠল, আঁচল ধরে টান দিও না, লাজে মরে যাই। প্রথম রাতে তোমার কাছে আমি ক্ষমা চাই। সিমিও গেয়ে উঠল, ও সুখের পরশ দিব তোমায়, থেকো না দূরে, শান্তি খুঁজে পাবে আমার প্রেমের আদরে। সিমির গান শেষ হতেই হুট করে নিশান বলে উঠল, স্টুপিড, কি করছিস তুই? সামিয়া আর সিমি একসাথে চমকে উঠে তাকালো সদর দরজার কাছে। দেখল নিশান আর জিহান দাঁড়িয়ে আছে তাদের দিকে ভ্রু কুঁচকে। সিমি দ্রুত সামিয়ার উড়োনা ছেড়ে দিল। মনে মনে ভাবছে, শুনে ফেলল নাকি? জিহান নিশানকে বলল, কি ভাই, আমার বউকে তোর বউ কিভাবে প্রেমের আদর দেবে? নিশান জিহানের দিকে রাগী চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, নিজের বউকে সামলা, নয়তো। জিহান নিশানকে আর কিছু বলতে না দিয়ে সোজা সামিয়ার কাছে গেল।
সামিয়াকে কিছু বলতে না দিয়ে জিহান সামিয়াকে পাজা কোলে তুলে উপরের দিকে হাঁটতে লাগল। সোজা রুমে নিয়ে গেল। এইদিকে সিমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিশান সিমির কাছে আসলো, গম্ভীর কণ্ঠে বলল, কি করছিলিস? সিমি মিনমিনে সুরে বলল, মানে গান গাচ্ছিলাম। নিশান ভ্রু কুঁচকে বলল, কোন স্টাইলের গান এইটা? সিমি, খাঁটি বাংলা ভাষায় বাসর রাতের গান। নিশান একইভাবেই বলল, বাসর রাতের গান এইটা? সিমি নিশানের মুখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, কেন আপনি জানেন না? নিশান সিমির হাত ধরে টানতে টানতে উপরে নিয়ে যেতে যেতে বলল, আমি যেইটা জানি সেইটা তোকে শোনাবো। বলে নিশান সিমিকে নিয়ে নিজের রুমে গেল। রুমে ঢুকে দরজা লক করে দিল। সিমি বেডে গিয়ে বসল। নিশান নিজের শার্ট খুলে ফেলে দিল। ঘাড় এই পাশে ওই পাশে করে সিমির দিকে এগিয়ে গেল। সিমি নিশানের প্রশস্ত বুকের দিকে তাকিয়ে একটা ঢোক গিলল। নিশান এগিয়ে সিমির কাছে আসলো। সিমি বেডে পিছাতে পিছাতে একদম সাইটে চলে গেল। নিশান সিমির কাছে আসতে আসতে ভ্রু কুঁচকে বলল, পিছাচ্ছিস কেন এইভাবে? সিমি যেমন তেমন করে বলল, এমনি আপনি এগিয়ে আসছেন কেন? নিশান বাঁকা হেসে বলল, তোর সন্নিকটে আসার জন্য। সিমি চোখ বন্ধ করে অজান্তে বলে ফেলল, আমার এইসব ভালো লাগে না। নিশান সিমির কাছে এসে সিমির একদম মুখের কাছে আসলো, এত কাছাকাছি যেইখানে তাদের দুইজনের নিঃশ্বাস একে অপরের উপরে উপচে পড়ছে। নিশান হাসকি টোনে বলল, ভালো লাগলেও আমাকে সহ্য করতে হবে। ভালো না লাগলেও আমাকে সহ্য করতে হবে জানবাচ্চা। বলে সিমির মুখের দুই পাশে হাত দিয়ে সিমির কোমল ঠোঁট জোড়াটে নিজের ঠোঁট বসিয়ে দিল। সিমি চোখ খিচে বন্ধ করে নিল। দম বন্ধ হয়ে আসছে। সিমির রেসপন্স না পেয়ে নিশান সিমির ঠোঁটে কামড় দিল। তাও সিমি কোন রেসপন্স দিল না। নিশান 5 মিনিট পরে সিমিকে ছেড়ে দিয়ে সিমির উড়োনা টানিয়ে ফেলে দিল বেডের ওই পাশে। সিমি একটু সরে গিয়ে বলল, দেখেন, আমার থেকে দূরত্ব বজায় রাখেন, আমি আপনাকে ঘৃণা করি। নিশান বাঁকা হেসে গান ধরল, মানডে টিউসডে ওয়েন্সডে থার্সডে ফ্রাইডে সানডে মানডে টিউসডে ওয়েন্সডে থার্সডে ফ্রাইডে 7 days a week. Every hour, every minute, every second. You know, night after night. I'll be fucking you right. 7 days a week. বলে সিমিকে কিছু বলার সুযোগ না দিয়ে সিমিকে নিজের কাছে আনলো, নিজের কোলে বসিয়ে সিমির গলায় মুখ বসালো। ঘাড়ে বাইট করল। মুখে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল। ধীরে ধীরে তারা আরো গভীরে যেতে লাগল। সমুদ্রের অতল সাগরে ডুব দিল। যেই সাগরে ডুব দিলে তারা ডুবে যাবে না, ভালোবাসায় ভেসে থাকবে। জিহান সামিয়াকে কোলে নিয়ে রুমে ঢুকে বেডের উপরে নামিয়ে দিল। সামিয়া খিটখিটে ভাবে বলল, সমস্যা কি আপনার? প্রতিবার কোলে কি জন্য নেন? আমার কি পা নেই? আমি কি হাঁটতে পারি না? জিহান দরজা লক করে বলল, আমি চাই না আমার বউ কষ্ট করে হাঁটুক। বলে সামিয়ার দিকে আসতেই সামিয়া চিৎকার দিয়ে বলল, আপনি দরজা লক করলেন কেন? জিহান সোজা ভাবে উত্তর দিল, বউয়ের সাথে রোমাঞ্চ করার জন্য। সামিয়া চোখ বড় বড় করে বলল, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তওবা তওবা। জবেদায় ভাতার রোমাঞ্চ করতে পারবে না জবেদা ছাড়া। আমি জবেদাকে আনতে যাচ্ছি। বলে সামিয়া উঠে যেতে নিলেই জিহান সামিয়ার কোমর শক্ত করে জড়িয়ে ধরে হাসকিটনে বলল, জবেদা, তা তো তুমি নিজেই বেবি। কাম অন, বিয়ে করেছি 3 ঘন্টা বা তার বেশি হয়েছে, এখনো একটা কিস করতে পারলাম না। আই নিড ডিপলি কেস। বলে সামিয়ার ঠোঁটের দিকে তাকাতেই সামিয়া নিজের ঠোঁটে 2 হাত দিয়ে বলল, এই জবেদার ভাতার, আমার ঠোঁটকে ছুঁয়ে দেখলে তুই অপবিত্র হবি, সো দূরে থাক। জিহান নিজের এক হাত দিয়ে সামিয়ার 2 হাত সরিয়ে ধরে আর এক হাত দিয়ে কোমর ধরে সামিয়ার ঠোঁটের কাছে মুখ নিয়ে গেল। সামিয়া মাথা এইদিকে ওইদিকে নাড়াতে লাগল, আবাল তাবাল বকতে লাগল। এইদিকে জিহান সামিয়ার ঠোঁট নিজের ঠোঁট দ্বারা স্পর্শ করতেই সামিয়া সাথে সাথে জিহানের বুকে ঢলে পড়ে। জিহান সামিয়ার এমন অবস্থা দেখে ভেবাচাকা খেয়ে গেল। সে তো কিছু করিনি, সামান্য ঠোঁট ছুঁয়েছে, কিসও করেনি। তাতেই এই মেয়ে কিনা অজ্ঞান। কিস করলে কি করত? আল্লাহ, এখন কি হবে? সবাই বলবে ছিছি। জিহান নিজের উপরে নিজেই ধিক্কার জানাচ্ছে। সামিয়াকে কোলে তুলে বেডে শুয়ে দিল। সামিয়ার হাত দুটো মালিশ করল, পায়ের তলা মালিশ করল, মুখে পানির ছিটা দিল। কিন্তু সামিয়ার জ্ঞান ফিরছে না। সে চিন্তিত, কি করবে এখন।
নিশান না হয় কিছু না, বাট সিমি জানলে কি হবে? এইগুলো ভেবেই জিহানের রাগ হচ্ছে। এ কি আসলে মেয়ে নাকি অন্য কিছু? শালা সামান্য চুমু খেতে যেই গেছে অমনি বউ আমার অজ্ঞান। শালার কপাল, বলে সামিয়ার মাথার কাছে চুপচাপ বসে রইল। আপাতত জ্ঞান কখন আসে এইটাই দেখার পালা। বিকাল 4টা বাজে। মাত্র চৌধুরী ম্যানশনে প্রবেশ করল মিষ্টি। মিষ্টিকে দেখে কেউ কোন কথা বলল না। মিষ্টি সোজা নিজের খালা আম্মুর রুমে গেল। সেখানে গিয়ে দেখল সেলিনা বসে কাপড় ভাঁজ করছে। মিষ্টি গিয়ে বলল, খালা আম্মু কেমন আছো? সেলিনা উঠে দাঁড়িয়ে মিষ্টিকে জড়িয়ে ধরে বলল, মিষ্টি মামুনি আমি ভালো আছি, তুই কেমন আছিস? মিষ্টি পাংশুতে মুখে বলল, আপাতত ভালো না। যাকে চাইলাম তাকে পেলাম না। সেলিনা মিষ্টির মাথায় হাত বুলিয়ে বলল, একবার ব্যর্থ হয়েছি বলে এই না যে প্রতিবার আমরা ব্যর্থ হব। কথাই আছে না, একবার না পারিলে দেখ শতবার। মিষ্টি মলিন হেসে বলল, চেষ্টা করেও যদি না পাই? সেলিনা আর নিজেরও মন খারাপ হলো, তাও সে ভরসা দিয়ে বলল, আমি আছি তো, নিশ্চয়ই আমরা পারব। আমি আমার ছেলেকে তোর আঁচলেই বাঁধব। মিষ্টি কিছু বলল না। সেলিনা মিষ্টিকে বেডে বসিয়ে এইটা সেইটা জিজ্ঞাসা করতে লাগল। দুইজনে গল্প করতে লাগল। বিকাল 4:30 বাজে, সামিয়ার জ্ঞান এখনো ফেরেনি। এইদিকে নিশান আগে রুম থেকে বেরিয়ে জিহানের নাম্বারে কল লাগালো। 2বার রিং হতেই কল রিসিভ হলো। নিশান কিছু বলবে, জিহানের মধ্যে অসহায় কণ্ঠে বলল, ভাই হেল্প কর আমাকে। বউকে চুমু খেতে গিয়েছি তো বউ আমার অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান ফেরে না এখনো। নিশান ভ্রু কুঁচকে বলল, কি? অজ্ঞান হয়ে গেছে? জিহান, একটু রুমে আয়। বলে জিহান কল কেটে দিল। নিশান জিহানের রুমের দিকে গেল। এইদিকে সিমি অজ্ঞানের কথা শুনে নিশানের পিছু পিছু গেল। নিশান রুমে ঢুকলো, সিমি একপাশে দাঁড়ালো কি বলে সেইটা শোনার জন্য। নিশানকে দেখে জিহান নিশানকে জড়িয়ে ধরতেই নিশান জিহানকে নিজের থেকে সরিয়ে বিরক্তি কণ্ঠে বলল, ইডিয়েট, মেয়েদের মতো এইভাবে গায়ে পড়বি না। দূরত্ব বজায় রেখে কথা বলবি। জিহান একটু দূরে থেকেই বলল, বউ অজ্ঞান হয়ে গেছে। নিশান স্বাভাবিকভাবে বলল, কি করেছিলিস তুই? জিহান গলায় হাত দিয়ে বলল, কসম কেটে বলছি ভাই কিছু করিনি। সামান্য শুধু ঠোঁট ছুঁয়েছি, তাতেই বউ অজ্ঞান হয়ে গেছে। নিশান সামিয়ার দিকে একবার তাকিয়ে তারপর জিহানের দিকে তাকিয়ে বলল, তোর ঠোঁটে অ্যালার্জি আছে, সেই জন্য তোর বউ অজ্ঞান হয়ে গেছে। নিশানের কথা শুনে জিহান চোখ বড় বড় করে নিল। এইদিকে সিমি দরজার আড়াল থেকে হাসতে হাসতে বাহির হলো। সিমিকে দেখে জিহান লাফ দিল। সিমি হাসতে হাসতে বলল, আপনারা যান, আমি ওকে জ্ঞানে ফিরাচ্ছি। নিশান বেরিয়ে গেল। সাথে জিহানও। সিমি গিয়ে দরজা লক করে দিল। বেডে এসে সামিয়ার মুখে হাত দিয়ে স্লাইড করতেই সামিয়া লাফ দিয়ে উঠে সিমির হাত ধরে বলল, শালি এমন করছিস কেন? সিমি মুখ চেপে বলল, অজ্ঞান হওয়ার নাটক করছিলিস সেই জন্য। সামিয়া ঠোঁট ফুলিয়ে বলল, তো কি করব, ওই জবেদায় ভাতার আমার ঠোঁটে চুমু খাবে। আর আমি কি খেতে দেব? তাই এইভাবে নাটক করছি। বেডা আমার সামনে বসেছিল। ভাই কি কষ্ট যে হলো। সিমি হাসতে হাসতে বলল, আমার ট্যালেন্টেড বান্ধবী। সামিয়া হাসতে হাসতে মাথা নাড়ল। নিশান আর জিহান ড্রয়িং রুমে এসে বসল। নিশান গম্ভীর কণ্ঠে জিহানকে বলল, এইভাবে বউয়ের আঁচলের তলে না থেকে বিজনেসে মনোযোগ দিতে হবে। নিশানের কথা শুনে জিহান চোখ বড় বড় করে বলল, বিয়ে করলাম সকালে, তো বউয়ের আঁচলের নিচে কখন থাকলাম ভাই? বরং তুই তো নিজেই বিয়ে করে বউয়ের আঁচলে নিজের হাত বেঁধেছিস। নিশান বিরক্তি কণ্ঠে বলল, ওইগুলো প্রাইভেসি, হাত বাঁধা না। জিহান একটু অসহায় মুখ করে বলল, হ্যাঁ, প্রাইভেসি শুধু তোর দ্বারাই সম্ভব। আর আমার বউকে একটু চুমু খেতে গেলেই আমার ঠোঁটে অ্যালার্জি হয়। নিশান উঠে দাঁড়ালো, সদর দরজা দিয়ে বাইরে যেতে যেতে বলল, ডাক্তার এর কাছে যা, নয়তো বাপ ডাকও শুনতে পারবি না কখনো। নিশানের পিছু পিছু জিহানও যাই বলল, হোপ শালা, কি বলছিস এইসব? নিশান কিছু বলল না, চুপচাপ নিজের গাড়িতে উঠে বসল। জিহানও বসল। নিশান গাড়ি স্টার্ট দিল। জিহান ভ্রু কুঁচকে বলল, আমরা যাচ্ছি কোথায়? নিশান স্টেয়ারিং ঘুরাতে ঘুরাতে বলল, তোকে ডাক্তার এর কাছে নিয়ে। জিহান ভেবাচ্যাকা খেয়ে বলল, ওয়াই? আমি বাপ ডাক শুনতে পারবো? এমন করিস না, মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। নিশান ভ্রু কুঁচকে বলল,
তোর ইজ্জত আছে? জিহান, না থাকার কি আছে? নিশান, থাকারই বা কি আছে? জিহান, বাল সত্যি বলছি আমি। এইসব ডাক্তারের কাছে আমি যাব না। নিশান এইবার বিরক্তি কণ্ঠে বলল। শালা চুপ কর, নয়তো ধাক্কা মেরে ফেলে দেব। জিহান নিশানের দিকে মুখ ভাঙিয়ে অন্য দিকে ঘুরে বসল। নিশান ভ্রু কুঁচকে বলল, মেয়ে মানুষ হয়েছিস যে এইভাবে মুখ ভাঙাস? জিহান, তুই বেশি না বকে গাড়ি চালা। নিশান গাড়ি চালাতে চালাতে বলল, শোন মেয়ে জাতি অভিনয় সেরা। সামান্য ঠোঁট লাগাই কেউ অজ্ঞান হয়ে যায়, তোর গোবর মাথায় এইসব ছাড়া আর কিছু আসে না। নিশানের কথা শুনে জিহান নিশানের দিকে তাকিয়ে বলল, মানে? নিশান, খুবই সিম্পল। সামিয়া তোর থেকে দূরে থাকছে, তোর সন্নিকটে আসতে চাই না, তাই অজ্ঞান হওয়ার নাটক করছে। নিশানের কথা শুনে জিহান অবাক হয়ে বলল, কিহহ, তুই কিভাবে জানলি? নিশান দাঁতে দাঁত চেপে বলল, তোর মতো গোবর নেই মাথায়, যথেষ্ট ব্রেন আছে। জিহান দুঃখ প্রকাশ করে বলল, মিস ক্যারকেরানি আমাকে এইভাবে ধোকা দেবে বুঝতে পারিনি। ঈশ্বর, আমার সাধের 29 বছরের পুষে রাখা চুমু তাও খেতে পারলাম না। দস্ত সমবেদনা জানা আমাকে। 100 বালতি না না এক পুকুর পানি দিয়ে আমাকে ঠান্ডা কর। নিশান, সামনে নদী আছে, ধাক্কা মেরে ফেলে দেব। টেনশন নিস না। জিহান চোখ ছোট ছোট করে বলল, আমাকে মারার প্ল্যান করছিস কেন ভাই? তোর বিয়ে বাসর সব শেষ, আর আমার মাত্র বিয়ে হয়েছে, এখনো অর্ধেক দিনও হয়নি। নিশান ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, তুই কি আসলেই গাধা হয়ে যাচ্ছিস দিন দিন? জিহান, আমি গাধা না, তুই গাধা। নিশান জিহানের দিকে এক পলক তাকিয়ে আবারও গাড়ি চালাতে মনোযোগ দিয়ে বলল, তোর বউ যদি চুমুতে সিম্পল ডোজ দিয়ে অজ্ঞান হওয়ার নাটক করে, তাহলে তুই ফরজ কাজটা শেষ করে ফুল পাওয়ারের ডোজ দিয়ে অজ্ঞানের নাটকটা বাস্তবে করিয়ে ফেল। নিশানের কথা শুনে জিহান কিছুক্ষণ চুপ করে রইল। হুট করে নিশানের গালে এসে টুপ করে একটা চুমু খেয়ে বলল, ও আমার জানের জিগার দস্ত, এত বুদ্ধি নিয়ে ঘুমাস কিভাবে? নিশান হাত দিয়ে গাল মুছতে মুছতে বিরক্তি কণ্ঠে বলল, ইডিয়েট, চুমু দিয়ে আমাকে অপবিত্র করছিস কেন? জিন্দেগিতে তোর মেয়েলি স্বভাব যাবে না। ডিসগাস্টিং। জিহান দাঁত কেলিয়ে হেসে বলল, এত সুন্দর বুদ্ধি তুই দিলি যে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, তাই টুপ করে একটা চুমু দিলাম। সমস্যা কোথায়? আমরাই তো। জিহানের দিকে তাকিয়ে নিশান দাঁতে দাঁত চেপে বলল, আর একটা কথা মুখ দিয়ে উচ্চারণ করলে, বিলিভ মি জিহান জানে মেরে ফেলব। নিশানের রাগান্বিত কণ্ঠ শুনে জিহান চুপ হয়ে গেল। আর কিছু বলল না। নিশানও আর কোন কথা বলল না। নিজের মতো অজানা গন্তব্যের দিকে গাড়ি চালাতে লাগল। সন্ধ্যা 7টা বেজে 5 মিনিট। তিহান মাত্র বাসায় ফিরল, সাথে সিমি আর সামিয়াকে নিয়ে। নিশান আনতে বলেছিল তাদের। তিহান সোজা নিজের রুমে ঢুকে গেল। ড্রয়িং রুমে সবাই বসেছিল। সিমি আর সামিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তাজউদ্দিন তাদের দুইজনকে ডাকল। তারা ধীরে ধীরে গেল। তাজউদ্দিন গম্ভীর কণ্ঠে সামিয়াকে প্রশ্ন করল, বিয়ে কি হয়ে গেছে? সামিয়া মাথা উপর নিচ করল। যা দেখে তাজউদ্দিন বলল, খুব ভালো, সংসার কর, পড়াশোনা আর করতে হবে না। আর দুইটা আছে, কখন না জানি ওই দুটো কেউ কেউ তুলে নিয়ে গিয়ে বিয়ে করে আসে। আমরা ফকির তো, এই জন্য আমাদের টাকা পয়সা নেই, শুধু তুলে নিয়ে গিয়ে কবুল বলালেই বিয়ে শেষ, খরচ ব্যতীত। তাজউদ্দিনের কথা শুনে সিমি চট করে বলল, আসলেই ফকির, এই জন্য তো বিয়েতে মাত্র 2 টাকা কাবিন করছিল। সিমির কথা শুনে তাজউদ্দিন কেসে উঠল। বাকি সবাই মুখ চেপে হাসছে। সামিয়া সিমিকে একটা চিমটি কেটে ফিসফিস করে বলল, এই ছেমরি কি বলছিস? সেন্সে ফিরে আয়। সিমি আশেপাশে তাকিয়ে নিজের কথা ভেবে নিজেই নিজের মাথায় চাটি মারল, মনে মনে বলল, সিমিরে সিমি, একটু তো মুখের কন্ট্রোল করতিস। ছি, এইভাবে কেউ শ্বশুরকে ফকির বলে? কিন্তু মুখে কিছু বলল না। তাজউদ্দিন বলল, তাহলে ভাবো কত গুণধর ব্যক্তিদের বিয়ে করেছ তোমরা। 2 টাকা কাবিন রাখে। সিমি মাথা নিচু করে হাসছে, সামিয়াকে ফিসফিস করে বলল, গুণধর বটেই, এত সুন্দর জামাই উগান্ডাতেও পাবো না। সামিয়াও ফিসফিস করে বলল, মেরি মা, এইসব যেন এখন বলিস না। সিমি মাথা নাড়ালো, মানে বলবে না। তাজউদ্দিন আবারও বলল, উপরে যাও তোমরা।
সিমি আর সামিয়া এক মুহূর্ত দাঁড়ালো না, সোজা হাঁটা ধরল। ওদের পিছু পিছু রাত্রি আর যারাও আসলো। সিমি সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখে মিষ্টি তাকে দেখে হাসছে। সিমি জানে মিষ্টি নিশানকে ভালোবাসে আর বিয়ে করতে চাই এখনো। সিমি এইবার দুষ্টু হেসে সামিয়াকে বলল, শামু আমার নিশান ভাই, সরি আমার নিশান জামাই যে এত ভালো, উফ কল্পনা করা যাবে না। ভাগ্যিস কোন শাকচুন্নি পাইনি তাকে। আর আজকে কি হয়েছে জানিস? সামিয়া, কি হয়েছে? সিমি হেসে বলল, আজকে উনি আমাকে একটা গান শুনিয়েছে, অস্থির ছিল গানটা। তুই শুনেছি? ওই যে 7 সং এইটা। সামিয়া চোখ বড় বড় করে বলল, কি হহ নাশপাতি ভাই, তোকে ওই গান শুনিয়েছে? সিমি, হ্যাঁ আসলে রোমান্টিক মুডে ছিল তো এই জন্য। সামিয়া যারা আর রাত্রি হাসছে। আর এইদিকে এতক্ষণ হাসতে থাকা মিষ্টি রাগে ফুঁসতে লাগলো। সিমি ইচ্ছে করে তাকে এইভাবে রাগাচ্ছে। সিমি রুমে ঢুকতে ঢুকতে জোরে জোরে বলল, হুমম পোড়া পোড়া গন্ধ আসছে। কি যেন পুড়ে গেছে। যাক গে আমার কি। আমি জামাই এর অপেক্ষা করতে রুমে বসি। বলে রুমে ঢুকে গেল। সাথে সামিয়ারাও ঢুকল। মিষ্টি একবার দরজার দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে নিজের রুমে গেল। রুমে গিয়ে জিনিসপত্র ভাঙচুর করতে লাগলো। রাগে মাথা ফেটে যাচ্ছে। শান্ত হচ্ছে না। ঠিক সেই সময় রুমে ঢুকল সেলিনা। মিষ্টিকে এমন করতে দেখে দ্রুত তার কাছে আসলো। তাকে বুকে নিয়ে বলল, কি হয়েছে মামুনি? এইভাবে রিয়েক্ট করিস কেন? মিষ্টি রাগান্বিত কণ্ঠে বলল, খালা আম্মু, ওই সিমি আমাকে রোস্ট করছে। আমাকে দেখিয়ে দেখিয়ে নিজেদের রোমান্স সম্পর্কে বলছে, যেইগুলো আমার সহ্য হচ্ছে না। আমার নিশানকে কেড়ে নিয়ে সে সংসার করছে। সেলিনা চুপ রইল। চোখ বন্ধ করে যেন কিছু একটা ভাবতে লাগল। বেশ কিছু সময় পরে চোখ খুলে হেসে বলল, ভালোবাসিস তো ধৈর্য ধর। অপেক্ষা কর। আর কয়দিন পরেই বাড়িতে পার্টির আয়োজন করা হবে। তখনই আমাদের ইট ছুটতে হবে। পাটকেল না হয় পরে দেখে নেব। মিষ্টি কিছু বুঝল না। সেলিনা তাকে সবকিছু বুঝিয়ে বলল। যা শুনে মিষ্টির মুখেও হাসি খেলল, বলল, জি খালা আম্মু, ইট ছুড়লে পাটকেলটি খেতে হয়। সমস্যা কি, ইট ছুড়লে যদি ভেঙে যায় তো পাটকেল খেলে কিছু হবে না তেমন। সেলিনা মাথা নাড়ল। মিষ্টিকে রেখে রুম থেকে বেরিয়ে গেল। বাইরে গিয়ে একটা সার্ভেন্ট দেখে এনে রুম পরিষ্কার করে নিল। সিমিরা রুমে ঢুকে দরজা অফ করে হাসতে লাগল। যারা বলল, ভাবিজান সত্যি বলতে বাসটা কিন্তু সেই ছিল। সিমিও হাসতে হাসতে বলল, বাস না, সবকিছু সত্যি। যা যা হয়েছে সবকিছু বললাম। রাত্রি, বাহ বাহ, খুব উন্নতি। তুই বিয়াত্তা মহিলা। আর আমরা চির সিঙ্গেল। যারা এইবার সামিয়ার হাত ধরে বলল, শামু কিরে, বিয়ে তো অনেক আগেই করেছিস। ইয়ে টিয়ে কিছু হয়েছে নাকি? সামিয়া নাক মুখ ছিটকিয়ে বলল, জবেদার ভাতার আর আমি ওয়াক। অসম্ভব কাজকাম এইগুলো। মুখেও আনিস না। সিমি হাসতে হাসতে বলল, হ্যাঁ তাই বলে অজ্ঞানের নাটক করছিল। যারা আর রাত্রি বুঝতে না পেরে বলল, মানে? সিমি সবকিছু খুলে বলল। যা শুনে ওরা দুইজন হাসতে হাসতে শেষ। সামিয়া বিরক্তি কণ্ঠে বলল, দূর বাল, ভালো লাগছে না, হাস তোরা। বলে রুম থেকে বেরিয়ে গিয়ে যারা দের রুমে গিয়ে সে শুয়ে পড়ল। ঘুম পাচ্ছে তার। সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। সামিয়া চলে যাওয়ায় পরেও সিমিরা কিছুক্ষণ কথা বলল। রাতের খাবার খেল। সামিয়াকে কেউ ডাকলো না, ঘুমিয়েছে ঘুমাক, এমনিতেই মেয়েটার উপর দিয়ে টর্নেডো বয়ে গিয়েছে। সিমি গিয়ে চুপচাপ নিশানের রুমে শুয়ে পড়ল। যারা আর রাত্রি সিমির রুমে ঘুমিয়ে পড়ল। আর সামিয়া যারা দের রুমে। বাড়ির প্রতিটা সদস্য ঘুমিয়ে পড়ল। রাত হয়েছে। রাত 2:05। যারাদের রুমে চোরের মতো চুপি চুপি ঢুকল জিহান। রুমে ঢুকে ফ্ল্যাশ অন করে দেখে সামিয়া বেডে অগোছালো ভাবে ঘুমিয়ে আছে। প্লাজো হাঁটুর উপর পর্যন্ত উঠে গেছে। পুরোনাটা অবহেলায় পাশে পড়ে আছে। জিহান সঙ্গে সঙ্গে ফ্ল্যাশ অফ করে দিল। এই মেয়ে তাকে মেরে ফেলবে। জিহান আস্তে আস্তে সামিয়ার কাছে গেল। একটা ঢোক গিলে সামিয়াকে কোলে তুলে নিল। যেইভাবে এসেছিল ঠিক সেইভাবেই সামিয়াকে নিয়ে আবারও নিজের রুমে গেল। নিজের রুমের বেডে সামিয়াকে শুয়ে দিল। রুম লক করে জিহান নিজেও বেডে শুয়ে পড়ল, লাইট অফ করে দিল। সামিয়ার গায়ে হাত দিতে গিয়েও দিতে পারছে না। একটা ঢোক গিলে সামিয়ার গায়ে হাত দিয়ে সামিয়াকে নিজের বুকের কাছে নিয়ে আসলো। সামিয়া জিহানের পেটে হাত দিল। জিহান চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে বলল,
সত্যি এই মেয়ে আমাকে খুন করবে, কোন অস্ত্র ছাড়াই, বলে সে নিজেকে ঠিক করল। সামিয়াকেও জড়িয়ে ধরল শক্ত করে। বউকে জড়িয়ে ধরার কারণে যেন জিহানের দ্রুত ঘুম চলে আসলো। সামিয়াও ঘুমের ভিতরে জিহানকে জড়িয়ে ধরে আছে, নিজের কোলবালিশ মনে করে। আমি তো কিছু করিনি, তাহলে কেন মারতে আসছেন আমাকে? সিমির কথার তোউক্কা না করে নিশান হাতে একটা ছুরি নিয়ে ঘাড় এই পাশে ওই পাশে কাত করে সিমির দিকে এগিয়ে আসতে আসতে বলল, মনে করে দেখ তুই কি করেছিস। সিমি পিছাতে লাগল, বেডের একদম কোনায় গিয়ে গটশত হয়ে বসে বলল, সত্যি বলছি আমি তো কিছু করিনি, আমাকে মারবেন না প্লিজ, আমি ব্যথা পাবো, কান্না করব। নিশান সিমির একদম কাছাকাছি চলে আসে, সিমির দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, ব্যথা পাওয়ার জন্যই আঘাত দেব, আমার দেওয়া আঘাতে তরপিয়ে কান্না করবি, এইটাই তো আমি চাই। সিমি একইভাবে বলছে সে কিছু করিনি। নিশান শুনল না। সিমির ডান হাত তুলে নিয়ে সিমির দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে ফোঁচ করে সিমির হাত কেটে দিল। রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে আসলো, ছিটা গিয়ে পড়ল নিশানের মুখে। সিমি ব্যথায় আর্তচিৎকার দিয়ে উঠল। ওর চিৎকার শুনে পাশে শুয়ে থাকা নিশান উঠে বসে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, কি সমস্যা তোর, এই ভোরে চিৎকার করিস কেন এইভাবে? সিমি চোখ খুলল, পাশে তাকিয়ে দেখল নিশান বসে আছে। সিমি নিজের দুই হাত সামনে আনল, না কোন কাটার দাগ নেই, রক্ত নেই, তার মানে এইটা স্বপ্ন ছিল। সে ঘেমে যাচ্ছে। নিশান সেইটা লক্ষ্য করে বলল, তুই ঘেমে যাচ্ছিস কেন, আর এত কাঁপছিস কেন? বলে সিমির গায়ে হাত দিতে গেলেই সিমি বেড থেকে নেমে দাঁড়িয়ে বলল, শাওয়ার নিতে হবে। নিশান ভ্রু উঁচিয়ে বলল, এত ভোরে শাওয়ার নিবি কেন, আমরা তো কিছু করিনি। সিমি চোখ মুখ খিচে বন্ধ করে বলল, এইসব কি বলছেন আপনি? নিশান একইভাবে বলল, তো শাওয়ার নিবি কেন? যদি বেশি প্রয়োজন হয় তাহলে শাওয়ার নেওয়ায় কাজটুকু কমপ্লিট করি, তারপর নিশ্চিন্তে শাওয়ার নিয়ে নিস। সিমি সোজা ওয়াশরুমের কাছে গিয়ে নিশানকে বলল, কি ভাষা অভদ্র, প্রতিযোগিতা হলে ফার্স্ট প্রাইজ পেতেন, বলে আর এক মুহূর্ত দেরি না করে ওয়াশরুমে ঢুকে পড়ে। নিশান শুধু ভ্রু কুঁচকে সিমির যাওয়ার পানে তাকিয়ে আছে। তখনই তার ফোনে কল আসে। সে রিসিভ করে বেলকুনিতে চলে যায়। এইদিকে সিমি ওয়াশরুমে ঢুকে ঝর্ণার নিচে দাঁড়িয়ে বিড়বিড় করতে লাগল, শালা স্বপ্ন আসলি তো আসলি, ভালো তাই আয়, আমি আমার জামাই এর সাথে রোমাঞ্চ করছি এমনটা আয়, তা না করে স্বপ্ন আসছে জামাই আমাকে মারছে, দূর আমার জানটা এখনো কাঁপছে, না জানি ভোরের স্বপ্ন আবার সত্যি না হয়ে যায়, ওই বিদেশি কুত্তা যদি আমাকে মারে আবারও, কি জ্বালায় পড়লাম, ঘুমিয়েও রেহাই দেই না। সকাল 7:25। জানলার পর্দার ফাঁক গলে রুমের ভিতরে আলো প্রবেশ করল, যা সামিয়ার মুখে পড়ছে। সামিয়া হাত দিয়ে মুখ ঢাকল, কিন্তু তাতেও রেহাই পাচ্ছে না। সে পাশ ফিরতে গেল, কিন্তু তাও পারচ্ছে না, কোন ভারী কিছু যেন তার উপরে চেপে আছে। চোখও খুলছে না। সামিয়া কিছুক্ষণ অমন রইল, তারপর ধীরে ধীরে চোখ খুলল। তার শরীর প্রচণ্ড ভারী লাগছে। সে মাথা কাত করে দেখে কি আছে। তার চোখের সামনে দৃশ্যমান হয় জিহান, যে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। সামিয়া কিছুপল তাকিয়ে থেকে চিৎকার দিয়ে উঠল। সামিয়ার চিৎকার শুনে জিহান লাফ দিয়ে উঠে বসল। সামিয়া নিজেও উঠে বসল, উড়োনা খুঁজল কিন্তু পেল না, তাই দ্রুত ব্লাঙ্কেট গায়ে টেনে নিল। জিহান সামিয়ার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে তোমার, এইভাবে চিৎকার কর কেন? সামিয়া তেলে বেগুনে জ্বলে উঠে বলল, এই জবেদার ভাতার আমাকে জড়িয়ে ধরেছিলেন কেন? জিহান, আমার বউ, আমি জড়িয়ে ধরতেই পারি। সামিয়া কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমার বউ না কচু, আমার উড়োনাও নেই। সত্যি করে বলুন আপনি আমার সাথে কি কি করছেন? জিহান বিরক্তি কণ্ঠে বলল, অঘটন ঘটিয়ে ফেলাই উচিত ছিল, তাহলে অন্তত এই দোষ ঘাড়ে নেওয়া যেত। সামিয়া মুখ ভাঙিয়ে বলল, দেখেন কথা ঘুরাবেন না, আমাকে এইখানে কেন আনলেন, আমি তো অন্য রুমে ছিলাম। জিহান, তোমার বিয়ে হয়েছে তাই বরের বাড়ি ছেড়ে বাপের বাড়ি কি করতে থাকবে? সামিয়া চোখ বড় বড় করে বলল, বরের বাড়ি মানে? আমি তো এই বিয়ে মানি না। সামিয়ার এই কথা শোনা মাত্র জিহান সামিয়ার কোমরের খাজে হাত দিয়ে শক্ত করে চেপে ধরে সামিয়াকে নিজের কোলে এনে বসালো। সামিয়ার ঘাড় থেকে চুলগুলো সরিয়ে সামিয়ার ঘাড়ে জোরে একটা কামড় দিল। সামিয়া ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে নিল।
জিহান কামড়ানো স্থানে গভীর চুমু দিয়ে সামিয়ার কানে ফিসফিস করে বলল, বিয়ে না মানার জন্য আমার থেকে এইরকম দুষ্টু মিষ্টি শাস্তি পাবে তুমি। লাভ বাইট দিয়ে বুঝিয়ে দিলাম, এই বিয়েটা সত্যি হয়েছে মানতে হবে। সামিয়া চোখ বন্ধ করে আছে। কোন কথা বাহির হচ্ছে না গলা থেকে, নিঃশ্বাসটাও যেন আটকে আসছে। জিহান সামিয়ার কানের লতিতে চুমু দিল। সামিয়া কেঁপে উঠল, যা দেখে জিহান সামিয়ার কানের কাছে ফিসফিস করে বলল, আমার ছোঁয়াতে তুমি কাঁপবে আর তখনই নিজেই বিশ্বাস করবে এই বিয়েটা তুমি নিজেই মানো। বলে জিহান উঠে দাঁড়ায়। সামিয়ার উদ্দেশ্য বলল, রুম থেকে যা প্রয়োজনীয় জিনিস আছে নিয়ে চলে আসো। আজকে থেকে এইটাই তোমার রুম। এই রুমের বাইরে আমার অনুমতি ব্যতীত তুমি বাহির হতে পারবে না। যাও এখন। বলে জিহান ওয়াশরুমে ঢুকল। জিহান ওয়াশরুমে ঢুকতেই সামিয়া এক দৌড়ে নিজের রুমে গেল। সেখানে আগে থেকেই সিমি বসেছিল। সে সামিয়াকে ওইভাবে উড়োনাবিহীন দৌড়ে আসতে দেখে ভ্রুকুচকে বলল, কিরে, তোর উড়োনা কোন বাদরে চুরি করে উগান্ডা পাঠালো? সাথে কোন কুত্তা ধাওয়া করলো যে এইভাবে দৌড়াচ্ছিস? সামিয়া দরজা লাগিয়ে বেডে বসে বুকে হাত দিয়ে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে বলল, ওই জবেদার ভাতার আমার উড়োনা রাতে অপহরণ করেছে, আর এখন সাদা কুত্তার ভয়ে দৌড় দিয়েছি। সিমি সামিয়ার বাহুতে থাপ্পড় মেরে বলল, গাধা, জবেদার ভাতার করিস না। এইটা তোর ভাতার, সামিয়ার ভাতার। সামিয়া মুখ ভাঙিয়ে বলল, চুপ কর বেডি, আমার ঘাড় এখনো ব্যথা করছে, সাথে জ্বালাও করছে। সিমি ভ্রু কুচকে বলল, কেন, কি হয়েছে? সামিয়া নেকা কান্না করতে করতে বলল, ওই জবেদায় ভাতার আমার ঘাড়ে জোরে কামড় দিয়ে বলে লাভ বাইট। সামিয়ার কথা শুনে সিমি জোর গলায় বলল, রিয়েলি? সামিয়া মাথা নাড়ল, ঘাড়ের কাছে থাকা চুলগুলো সরিয়ে সিমিকে দেখিয়ে বলল, এই দেখ, এইখানে নাকি লাভ বাইট দিছে, জানিস কত জ্বালা করছে। সিমি মুচকি মুচকি হাসছে। সে বলল, ওই একটু প্রথম তো, তাই চিন্তা করিস না, দ্রুত ভালো হয়ে যাবে। সামিয়া মাথা নাড়িয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে ফ্রেশ হওয়ার জন্য। সিমি চুপচাপ বেডে বসে নিজের ফোন স্ক্রুল করতে লাগল। নিশান গার্ডেনে আছে। তার পাশে সব বিজনেসম্যানরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিশান গম্ভীর কণ্ঠে বলল, কালকে সন্ধে 6টায় আমাদের বাড়িতে পার্টি আয়োজন করা হয়েছে, আর সেইখানেই ডিল ফাইনাল করব আমি। বলে নিশান চলে যায় চৌধুরী বাড়ির ভিতরে। বিজনেসম্যানরাও চলে যায় যে যার কাজে। এইদিকে তাজউদ্দিন, সালাউদ্দিন ও জামালউদ্দিন এরাও বিজনেস পার্টনারদের সাথে কথা বলছে। ওরা কালকের পার্টিতে যেন আসে সেই বিষয়েই কথা বলছে। নিশান সোজা নিজের রুমে গেল। গিয়ে সিঙ্গেল সোফাতে বসে ল্যাপটপ নিয়ে নিজের মতো কাজ করতে লাগল। জিহান নিজেও ল্যাপটপ নিয়ে কাজ করছে। কালকে পার্টি আয়োজন করা হয়েছে, আরও ডিল ফাইনাল করতে হবে, অনেক কাজ, সেগুলো করছে দুইজন মিলে। সেলিনা মিষ্টির রুমে নক করল। মিষ্টি ভিতরে আসতে বলল। সেলিনা ভিতরে ঢুকল। বেডে মিষ্টির কাছে গিয়ে বসল। মিষ্টির মাথায় হাত বুলিয়ে বলল, মিষ্টি মামুনি, চিন্তা করিস না আর। কালকেই পার্টি আয়োজন করা হয়েছে, এইবার শুধু একটু খেলা করতে হবে। মিষ্টি সেলিনার কোলে মাথা রেখে বলল, পারবো তো আমরা? সেলিনা, না পারলে আবার চেষ্টা করব। মিষ্টি, আমার ভয় করছে খালা আম্মু। সেলিনা মিষ্টিকে নিজের বুকে চেপে ধরে বলল, কেন করছে ভয়? মিষ্টি, যদি নিশান আমার না হয়। সেলিনা মিষ্টির মাথায় একটা চাটি মেরে বলল, আরে না, এমনটা হবে না। সবকিছু ঠিকঠাক হবে, শুধু কালকের জন্য একটু রেডি থাক। পার্টির আয়োজন করা হয়েছে বাড়িতে। এইটা শুনে চৌধুরী বাড়ির ছোটরা বায়না ধরল তাদের শপিং করাতে নিয়ে যেতে হবে। সিমিরাও তাই যাবে। বাড়ির প্রতিটা পুরুষ বিজি, কালকে বিজনেসের জন্যই পার্টি রাখা হয়েছে। বাড়ির মহিলারাও সবাই কাজে ব্যস্ত, এখন তাদের নিয়ে যাওয়ার মতো কাউকে পাচ্ছে না। সবাই রেডি হয়ে ড্রয়িং রুমের সোফায় বসে আছে। মেহরিমা তাদের কাছে আছে। সবাই মুখ গোমরা করে বসে আছে। কে নিয়ে যাবে তাদের? তবে শপিং আজকে করবেই করবে, সে যে করেই হোক না কেন। তাদের এমন অবস্থার মধ্যে তিহান বাড়ির ভিতরে ঢুকল ফোন স্ক্রুল করতে করতে। মেহেরিমা তিহানকে দেখে খুশি হয়ে ডাক দিল, তিহান। তিহান তার আম্মুর কাছে গেল। মেহরিমা হাসি মুখে বলল, তোর বোনদের আর ভাইকে একটু শপিং করতে নিয়ে যাও বাবা।
তিহান সবার দিকে এক পলক তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আসতে বলো সবাইকে। বলে তিহান বাড়ির বাইরে গেল। তিহানের পিছু পিছু সবাই গেল। একটা গাড়ির মধ্যে তারা বসল। ড্রাইভার গাড়ি চালাচ্ছে। এইদিকে সবাই গল্পে মশগুল আর তিহান নিজের মতো ফোন স্ক্রুল করতে লাগল। 40 মিনিটের মধ্যে তারা শপিং মলে পৌঁছালো। সবাই একে একে নেমে আসলো। সিমি সবার উদ্দেশ্য বলল, একে অপরের হাত ধরে হাঁটবে। হারিয়ে গেলে না খুঁজেই বাড়িতে যাব। সিমির কথা শুনে পিহু হেসে বলল, সিমি আপু তুমি নিজেই সাবধানে হাঁটা চলা কর, নয়তো আমাদের ভাইয়া এক লাথি মেরে উগান্ডায় পাঠিয়ে দেবে। পিহুর কথা শুনে সবাই হাসল। সিমি চোখ রাঙিয়ে বলল, হোপ বেডি, তোর ভাইয়া আমার কিছু করতে পারবে না, এখন ভিতরে চল। বলে সবাই ঢুকল। সামিয়া আর সিমি একসাথে, যারা আর রাত্রি একসাথে, আর তাজ তিহান পিহু মিহু চারজন একসাথে আছে। এইখানে সেখানে ঘুরে শপিং করছে। সিমি ফিসফিস করে সামিয়াকে বলল, শামু আজকে বিয়ের একদিন হয়ে গেল, কেমন অনুভূতি হচ্ছে বল? সামিয়া নাক মুখ ছিটকিয়ে বলল, অসহ্য জঘন্য বাজে অনুভূতি একটা। সিমি হেসে বলল, বাহ তোর অনুভূতিগুলো আমি বাঁধিয়ে রাখবো দেওয়ালে। সামিয়া, চুপ কর ছেমরি, আমি সত্যি অতিষ্ঠ ওই ছেলেকে নিয়ে। সিমি, আচ্ছা ভাইয়াকে মানছিস না কেন? কি খারাপ আছে ভাইয়ার মধ্যে? ভাইয়া দেখতেও মাশা আল্লাহ, কাজও মাশা আল্লাহ, ভদ্রতাও মাশা আল্লাহ, কথাগুলোও মাশা আল্লাহ। সামিয়া একটু মন খারাপ করে বলল, আমি জানি সে কোন দিক থেকেই খারাপ না, বরং আমি তার যোগ্য না সিমি। আমার যা পাওয়ার কথা তার থেকে বেশি পেয়েছি, এইটা পারছি না সইতে। তার তো আমার হওয়ার কথা ছিল না। সিমি ভ্রু কুঁচকে বলল, কেন তুই যোগ্য না? তুই এইটাই ডিজার্ভ করিস শামু, এইটা তোর কপালে লেখা আছে। তাহলে মানতে বাধ্য হচ্ছিস না কেন? সামিয়া ওইভাবেই বলল, তুই জানিস আমি একজন ধর্ষিতাদের এত কিছু পাওয়া বেমানান। আমি এইসবের যোগ্য না। তোর ভাই আমার পাশে থাকতে পারে না, আমি তার যোগ্য না। সামিয়ার কথা শুনে সিমি ধমক দিয়ে বলল, কুত্তি চুপ করবি তুই? তুই ধর্ষিতা, এতে তোর দোষ কোথায় আছে? দোষ তো ওই কাপুরুষদের। তুই তো নিষ্পাপ এক ফুল, তুই কলঙ্কিত না, আর না ধর্ষিতা। সামিয়া বসল বেঞ্চের উপরে। সিমিও বসল। সামিয়া ঠোঁট চেপে ধরল, কান্না আটকাচ্ছে। কিছুক্ষণ পরে বলল, আমি ধর্ষিতা সে তো এইটা জানে না সিমি। সে যখন জানবে তখন তো আমাকে অবহেলা করবে, তাহলে যোগ্য তো আমি ওর কখনোই হব না। সামিয়ার কাঁধে হাত রেখে সিমি বলল, শামু জিহান ভাইয়া সব জানে, তুই ধর্ষিতা সে জানে, সবকিছু জেনেই বিয়ে করেছে তোকে। আমি চাই না আমার বোন কষ্ট পাবে পরবর্তীতে এইসব বিষয় জানতে পারলে। তাই তো বিয়ের আগেই সবকিছু বলে দিয়েছি। জিহান ভাইয়া ভাবছিল কিছু সময়, তারপর তোকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করলো নিজের সম্মতিতে। কোন উদ্দেশ্য নেই ভাইয়ার। সিমির কথা শুনে সামিয়া সিমির দিকে তাকিয়ে বলল, কি? সিমি মাথা নাড়ল। সামিয়া সিমির মাথায় চাটি মেরে বলল, কুত্তি তুই কেন ওকে আমার সব কথা বলেছিস? বল আর কি কি বলেছিস? সিমি মাথায় হাত বুলিয়ে উঠে দাঁড়ালো। সামিয়ার হাত টেনে ধরে বলল, ম্যাম চলেন শপিং করব, আর বকবকানি হবে না। বলে সামিয়ার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল শপিং করার জন্য। দুইজনে এইটা সেইটা বিষয়ে কথা বলছে। তাদের এইভাবে হাঁটার মধ্যে একটা হুডি পরা লোক এসে সিমিকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে নিজের মতো যেতে লাগল। সিমির পায়ে ব্যথা লাগছে। সে পায়ে হাত দিয়ে লোকটাকে বলে উঠল, এই কালা হুডি পরা লোক, সমস্যা কি আপনার? এইভাবে ফেলে দিলেন কেন? লোকটার পা থেমে গেল। সে সিমির দিকে তাকালো। হুডি পরা আছে বলে লোকটার মুখ দেখা যাচ্ছে না। সামিয়া সিমিকে ধরে দাঁড় করালো। সিমি আবারও বলল, চোখ নেই নাকি আপনার? ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। অসভ্য, আমার পায়ে ব্যথা লাগছে, এই ব্যথাকে ভোগ করবে? লোকটা ঘাড় কাত করে সিমির দিকে এক পলক তাকিয়ে হুডির ভিতরেই বাঁকা হাসল। তারপর নিজের মতো চলে গেল। লোকটার পিছু পিছু কালো পোশাকধারী 5-6টা লোকও চলে গেল। সিমি আর সামিয়া ওইদিকে হা করে তাকিয়ে আছে। ওরা যেতেই সামিয়া বলল, মনে হয় কোন বিজনেসম্যান হবে। সিমিও মাথা নাড়ল, বলল, বিজনেসম্যান হলেও এমন ছেঁচড়ামো জুতো ভালো না শামু। সামিয়া কিছু না বলে বলল, তোর আর কিছু কিনতে হবে না, চল গাড়িতে উঠে বসি। সিমি ইনোসেন্ট ফেস করে বলল, হাঁটতে কষ্ট হচ্ছে। সামিয়া, আমি তোর জামাই না,
যে তোকে এখন কোলে করে নিয়ে যাব। হেঁটে চল বইন। বলে সামিয়া সিমির বাহু ধরে আস্তে আস্তে তাকে নিচে নিয়ে গেল। সোজা নিজেদের গাড়িতে গিয়ে উঠে বসল। সিমির পা প্রচণ্ড ব্যথা হচ্ছে। সে সামিয়ার কাঁধে মাথা রেখে চুপ করে শুয়ে রইল। রাত 10:05। হুট করে সিমির ঘুম ভেঙে গেল। অস্বস্তি ফিল হচ্ছে। গা ঘেমে যাচ্ছে। জোরে জোরে নিঃশ্বাস নিল। চোখ বন্ধ করে নিজেকে ঠান্ডা করলাম। হয়তো কোন দুঃস্বপ্ন দেখেছিল। কিছুক্ষণ পরে উঠে বসল। সিমি তখন গাড়ির ভিতরে ঘুমিয়ে গেছিল। তারা বাড়ি ফেরার পরে নিশানকে ডাক দেওয়া হয়েছিল। আর নিশান সিমিকে কোলে করে রুমে আনছিল। সেই ঘুমিয়েছিল। এখন ঘুম ভাঙল। সোফার দিকে চোখ যেতে দেখল নিশান এখনো ল্যাপটপ নিয়ে কাজ করছে। সিমি কিছু না বলে বেড থেকে নিচে নেমে হাঁটতে যেতেই উফ্ফ বলে বেডে বসে পড়ল। নিশান দ্রুত ল্যাপটপ রেখে সিমির কাছে আসলো, ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, কি হয়েছে? সিমি মিনমিনে সুরে বলল, পায়ে ব্যথা লাগছে। নিশান, ব্যথা পেলি কিভাবে? সিমি, পড়ে গিয়ে। নিশান দাঁতে দাঁত চেপে বলল, চোখ জোড়া কি আলমারিতে রেখে গেছিলিস? সিমি কোন উত্তর দিল না। পা ধরে বসে রইল, ভীষণ ব্যথা করছে। নিশান হাঁটু মুড়ে ফ্লোরে বসল। সিমির মুচকে যাওয়া পাতা নিজের হাঁটুর উপরে নিল। সুন্দরভাবে পাতা ধরে সিমির দিকে তাকিয়ে জোরে মুচড়ে দিল। সিমি ব্যথায় চিৎকার দিয়ে উঠল। নিশান সিমির পা ফেলে দিয়ে বলল, হেঁটে দেখ এইবার। সিমি চোখ খুলল। পা নামালো, ফ্লোরে ভর দিয়ে উঠে দাঁড়ালো, হাঁটল। না, ব্যথা আর নেই। সিমি খুশি হয়ে নিশানকে থ্যাঙ্ক জানাবে, তখনই নিশান সিমিকে বন্দি করে নেই। সিমিকে বেডে বসিয়ে সিমির দুই পাশে হাত রাখে। সিমির মুখোমুখি এসে দাঁতে দাঁত চেপে বলল, কার পারমিশন নিয়ে তুই শপিং করতে গিয়েছিলিস? সিমি একটা ঢোক গিলে বলল, কারোর না। কালকে পার্টি, সেই জন্য। নিশান, পার্টি, তাতে তোর কি? সিমি মাথা নিচু করে বলল, পার্টিতে কি করব সেইটাই কিনতে গিয়েছিলাম। নিশান সিমির চুলের মুঠি শক্ত করে চেপে ধরে হিসহিসিয়ে বলল, তোকে পার্টিতে যাওয়ার অনুমতি কি আমি দিয়েছি? সিমি, সবাই তো যা। নিশান সিমির চুলের মুঠি আরো শক্ত করে চেপে ধরে বলল, সবাই যাবে, তাতে তোর কি? সিমির চুলে ব্যথা লাগলো, সে চোখ মুখ কুঁচকে বলল, ব্যথা লাগছে আমার। নিশান, লাগুক, লাগার জন্যই তো ধরেছি। সিমির চোখে পানি চিকচিক করছে। নিশান সিমিকে ওইভাবেই ধরে ওয়াশরুমে নিয়ে গেল। ওয়াশরুমে ঢুকে বাথটবে সিমিকে ফেলে দিল। সিমির কোমরে ব্যথা লাগল। নিশান এইবার কচটেপ আনল। সিমির দুই হাত এক জায়গায় করে কচটেপ লাগিয়ে দিল। পা দুটো এক জায়গায় করে দড়ি দিয়ে বেঁধে দিল। সিমির মুখেও কচটেপ লাগিয়ে দিল। বাথটবে পানি ভরলাম। ফুল বাথটব পানি ভরল। সিমি নড়াচড়া করছে, কিন্তু কিছু করতে পারছে না। শুধু তার মাথাটা বাহির হয়ে আছে। কান্না আসছে তার। কথাও বলতে পারছে না। নিশান একটু ঝুঁকে সিমির মুখোমুখি হয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমাকে না বলে আমার পারমিশন ব্যতীত শপিং করতে যাওয়ার জন্য। আজকের রাত তুই এইভাবেই কাটাবি। আর কালকে বিকালের আগেই তোকে এই রুমে বন্দি করব আমি। আমার পারমিশন ব্যতীত কেউ খুলবে না এই রুম। আর যদিও খুলে, তবে পরপর 3টা লাশ পড়বে। যে খুলবে তার আরেকটা তোর, আরেকটা আমার। মাইন্ডেড। বলে নিশান সিমিকে ওইভাবে একা রেখে বেরিয়ে গেল ওয়াশরুম থেকে। ওয়াশরুমের বাইরে বেরিয়ে দরজা লাগিয়ে দিয়ে ওয়াশরুমের লাইট অফ করে। আবারও নিজের মতো কাজ করতে লাগল। এইদিকে ওয়াশরুমের লাইট অফ হতেই সিমি চোখ খিচে বন্ধ করে নিল। ভয় লাগছে তার প্রচুর। আর এইভাবে পানির ভিতরে থেকে দেহ যেন অবাস হয়ে আসছে। ভীষণ কষ্ট হচ্ছে। চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। সে ডাকতেও পারছে না। তার কষ্ট হচ্ছে খুব। ভয় লাগছে। আল্লাহর কাছে দোয়া করছে, কেউ এসে যেন তাকে নিয়ে যাক। চলবে।